আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দণ্ডবিধি আইনের 319 হলো আঘাতের সংজ্ঞা। 320 হলো গুরুতর আঘাত। গুরুতর আঘাত 300 কত? 20। 8টা। পুরুষত্ব হীনকরণ, চোখের, কানের, কোনো অঙ্গ বা গ্রন্থির কি অনিষ্টকরণ, অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি বিনিষ্টকরণ। 5 নাম্বার মুখমণ্ডল বা মস্তিষ্ক বিকৃতিকরণ। 6 নাম্বার হাড় বা দাঁত ভঙ্গকরণ। 7 নাম্বার 20 দিন পর্যন্ত ব্যথা বা যন্ত্রণা হয়। ডাল 8 নাম্বার। 319 দ্বারা আঘাত যদি কেউ ইচ্ছাকৃত করে সেটার নাম স্বেচ্ছাকৃত আঘাত। 321 সংজ্ঞা। আর 320-এর আঘাতগুলো স্বেচ্ছাকৃত ভাবে হলে সংজ্ঞা হলো 300 কত? 22। শুধু আঘাতের শাস্তি 323। শুধু মারাত্মক আঘাতের শাস্তি 325। মারাত্মক অস্ত্র দিয়ে শুধু আঘাতের শাস্তি 324। মারাত্মক অস্ত্র দিয়ে মারাত্মক আঘাতের শাস্তি 326। 326। 326-এর হলো 320-এর 2 নাম্বার অংশটা কি? চোখ। 6 নাম্বার অংশটা কি? মুখমণ্ডল বা মস্তিষ্ক। এই দুইটা অপরাধ যদি এসিড জাতীয় পদার্থের মাধ্যমে কি করা হয়, বিকৃতি সাধন করা হয় বা দর্শ করা হয়, তাহলে দ্বারা চলে যাবে 326-এর অথবা যদি চোখ দুইটা উকড়ায় ফেলা হয়, উঠায় ফেলা হয়, তবু যাবে 326-এর কোনো ব্যক্তিকে অবৈধ বা বেআইনি কাজে বাধ্য করার জন্য অথবা সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি 327। আর গুরুতর জখমের জন্য হলে, গুরুতর জখম করলে 329। এসিড কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য বা আঘাত করার উদ্দেশ্যে কোনো চেতনানাশক, সংজ্ঞা বিলোপকারী বা মলম জাতীয় পদার্থ, বিষাক্ত পদার্থের মাধ্যমে যদি কাউকে সেবন বা অপরাধ করানো হয়, তাহলে তার শাস্তি 328 দ্বারা। স্বীকারোক্তির আদায় বা সম্পত্তি ফেরত দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তিকে আঘাত করা হয়, তাহলে দণ্ডবিধি আইনের 330। আর যদি সম্পত্তি ফেরত দেওয়া অথবা স্বীকারোক্তি আদায়ের জন্য গুরুতর জখম করা হয়, 331। সরকারি কর্মচারীর কাজে বাধা দিতে গিয়ে যদি কেউ আঘাত করে ফেলে, তার শাস্তি 332। গুরুতর আঘাত করলে 333। উত্তেজনাবশত যদি হালকা পাতলা আঘাত করে, শাস্তি 334। উত্তেজনাবশত যদি গুরুতর আঘাত করে, গুরুতর, তাই তো, সাধারণ গুরুতর জখম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হলো দণ্ডবিধি আইনের 335। জীবন এবং ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন হইতে পারে এমন অবহেলা বা তাচ্ছিল্যমূলক কোনো কাজ করা, 336। এরকম কাজের মাধ্যমে যদি কাউকে জখম করা হয়, তার শাস্তি 337। গুরুতর জখম হইলে 338। রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালায় যদি কারো মৃত্যু ঘটানো হয়, তাহলে 304-এর রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালানো হইলে শাস্তি হলো 279। রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালায় কাউকে গুরুতর যদি জখম করা হয়, তাহলে 338-এর ক 338-এর ক। এখন কিন্তু এই দ্বারায় মামলা হবে না, বা এই দ্বারা কার্যকারিতা সড়ক পরিবহনে চলে গেছে, কিন্তু সড়ক পরিবহনের সাথে যেটা মিলবে বা রিলেটেড হিসেবে যাগুলো কি করব, ব্যবহার করবো। হুম। সড়ক পরিবহন আইনের পরবর্তী, ও সরি, দণ্ডবিধি আইনের 339। 300 কত? 39 দ্বারা হলো শুক্রবার আরেকটা ব্যাচে ক্লাস হয়, আপনাদের ক্লাস আগামী শুক্রবার থেকে। আজকে আপনাদের শুক্রবার আগে ক্লাস পরে হয়েছে, আগামী শুক্রবার আপনাদেরটা আগে হবে। এইভাবে করতে হবে, হ্যাঁ, প্রতি বছর এইভাবেই করি। ঠিক আছে, কিন্তু প্রতি বছর এইভাবে লিঙ্কগুলো দেওয়া হয় না এক গ্রুপের আরেক গ্রুপে। এবার যেহেতু দিচ্ছি, এই জন্য মূলত হচ্ছে আপনার যে মনে করছি যে আপনার তো ক্লাস করেন অনেকেই, তবে খুব কম সংখ্যক, এটা এই আগ্রহের জায়গাটা খুব কম সংখ্যক লোকের। ঠিক আছে, যে আরেকটা ব্যাচের লিঙ্ক পায় ক্লাসটা করা, বা যারা এটা অনেক ইতিমধ্যে করে এরকম কেউ আছেন যে প্রবিধানের ক্লাস তো শুরু থেকে আপনাদের ব্যাচে লিঙ্ক দিছি। ঠিক আছে, এরকম কেউ আছেন যে ওইখানে আমি প্রবিধানটা পড়ে আসছি মোটামুটি ভাবে, তাহলে আপনি বুঝতে কষ্ট হয়েছে অবশ্যই। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনাদের প্রবিধান যখন শুরু হবে, হয়তো 2 4 5টা ক্লাস পরে দেখবেন আপনার জন্য পিআরবিটা একদম, যদিও বা সমস্যা হবে না, আগে না পড়লেও সমস্যা নাই। এখন আমার তো নতুন ছাত্র,
আমি যদি নতুন হয়ে থাকি আমার তো ক্লাসের পড়া কন্টিনিউ করতে গিয়ে আমার অসুবিধা হয়ে যাচ্ছে, অনেক সময় চাপ হয়ে যাচ্ছে, তাই না? এটা কভার করতে গিয়ে এখন এটা ধরতে গিয়ে আমি আরেকটা ধরবো, তো দুই দিকে গেলে তো আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এই জন্য না উত্তম এটা না, জয়েন না করাই উত্তম। কিন্তু এরকম ক্যাপাসিটি আছে যে না আমার প্রচলিত যে দণ্ডবিধি পড়াচ্ছেন এগুলাও আমি খুব সহজে নিতে পারতেছি, খুব লোড হচ্ছে না। প্রবিধানটাও নিতে পারতেছি, প্রত্যেক দিনে দুইটা পর দুইটা ক্লাসে আমি কভার করতে পারতেছি। তাহলে সেই ক্ষেত্রে সেটা অবশ্যই ভালো হবে। ঠিক আছে। তো আমি অনেক আমি আমি নির্দিষ্ট করে দিতাম না এটা, অনেকেই বলছে যে আমাদেরকে ওই ক্লাসের লিঙ্কটা দিয়েন, এই জন্য আসলে দেওয়া আর কি। অনেকের উপকার হবে আশা করি ইনশাল্লাহ। দণ্ডবিধান এই পর্যন্ত ছিল কালকে, না? তাহলে আমরা আজকে আলোচনা 339 ছিল। 339 হলো অন্যায় বাধা, এর শাস্তি হলো দণ্ডবিধানে 300 কত দ্বারা? 41 দ্বারা। আর অন্যায় অবরোধ বা আটকের সংজ্ঞা 340, এর শাস্তি হলো দণ্ডবিধানে 342 দ্বারা। 3 দিন থেকে 9 দিন পর্যন্ত যদি রাখে তাহলে তার শাস্তি হবে 300 কত দ্বারা? 44 দ্বারা, না 43 দ্বারা। আর 10 দিন থেকে তার বেশি সময় রাখলে শাস্তি হবে 44 দ্বারা। আর যদি গোপনে কারা অবরোধ করে রাখে তাহলে তার শাস্তি, মুক্তির আদেশ হয়েছে রিটের, কারা অবরোধ করে রাখার শাস্তি দণ্ডবিধানে 345 দ্বারা। গোপনে যদি কাউকে অবরোধ রাখে তার শাস্তি 346 দ্বারা। বেআইনি কাজে বা সম্পত্তি ছিনাইয়া নেওয়ার জন্য যদি কাউকে আটক করে রাখে তার শাস্তি 347 দ্বারা। স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি ফেরত দেওয়ার জন্য কাউকে কি করে রাখলেন? আটকায় রাখলেন, আটক করে রাখলেন। মানে অবরুদ্ধ মানে কি আটক, আটক মানে কি আটকায় রাখা, তাই না? এরকম আর কি। তাহলে তার শাস্তি হলো দণ্ডবিধানে 348 দ্বারা। কত? 48। 349 হলো বল প্রয়োগ। কি? বল প্রয়োগ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির প্রতি বা ব্যক্তিকে গতিশীল করে, গতি রোধ করে বা কোনো ব্যক্তির গতি পরিবর্তন করে, সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধি 349 দ্বারা। 350 হলো অপরাধমূলক বল প্রয়োগ। যেমন 107-এ কি? সহায়তা। দুষ্কর্মে সহায়তার দ্বারা কত? 108। আঘাত কত সংজ্ঞা? 19। অপরাধমূলক আঘাত, অপরাধমূলক আঘাতের সংখ্যা কত? 321। গুরুতর আঘাতের সংখ্যা কত? 320। অপরাধমূলক গুরুতর আঘাত সংখ্যা হলো 322। এরকম ভাবে তাহলে প্রথমটা বোঝাচ্ছে যে আসলে বল প্রয়োগটা কি। তাহলে আমি আপনার প্রতি আপনাকে গতিশীল করলাম, গতি রোধ করলাম, গতি পরিবর্তন করলাম, এটা হলো বল প্রয়োগ। কিন্তু অপরাধমূলক উদ্দেশ্য হলে কি? অপরাধ, আপনি একটা নৌকার ভিতরে বসে আছেন, এখানে অনেক পানি, একদিকে স্রোত, প্রতিকূল অনুকূল, তাহলে আপনি যেন এখানে থাকার দরকার, আপনার কিছু মালামাল এখানে আছে, আর আমি বাঁধনটা কি করলাম, খুলে দিলাম, আপনি কি করলেন, পানির সাথে সাথে চলে গেলেন। কেন? এটা অপরাধমূলক উদ্দেশ্যে করলাম, বইয়ের উদাহরণ এগুলা। তাহলে আমার এই কাজটার নাম কি? অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে আপনাকে কোনো ব্যক্তিকে, শোনো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক ভাবে গতিশীল করে, গতি রোধ করে, গতি কি করে, পরিবর্তন করে, তবে সেই ব্যক্তি কি করেছে? অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। একদম সহজভাবে নেন এগুলা। এরকমটা মনে করেন না যে এটা নিয়ে এত শর্ট কেন করে ফেলতেছি। হ্যাঁ, শর্ট করার জায়গার মধ্যে আমরা শর্টই করে যাব। যেখানে লং করার কথা ছিল লং কি করছি, করছি। একটা কথা বলি, মনে আছে কার কার? দণ্ডবিধি 300 ধারার প্রথম ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমের 3টা অনুবিধি সাপেক্ষে, এগুলো মনে আছে? মনে আছে সবার? পারবেন তো? হ্যাঁ। প্রশ্ন হয় কিন্তু প্রায় প্রতি বছরই ঘুরায় পেঁচায়। তাহলে যদি বলা হয় যে আপনার উত্তেজনা কয় ক্ষেত্রে, উত্তেজনা কয় ক্ষেত্রে কি করতে পারবে না, প্রশ্ন বোঝার চেষ্টা করেন। যে দণ্ডবিধি আইন অনুসারে উত্তেজনার ফলে সংগঠিত অপরাধ কি কি পরিস্থিতিতে ব্যতিক্রমের সুবিধা গ্রহণ করতে পারে না। তাহলে প্রশ্ন কোন জায়গা থেকে হলো দেখছেন? প্রশ্ন কোন জায়গা থেকে হয়েছে? এই যে উত্তেজনা কি পরিস্থিতিতে ব্যতিক্রম বা সাধারণ ব্যতিক্রমের সুবিধা গ্রহণ করতে পারে না। তাহলে দেখতে হবে দণ্ডবিধি 300 ধারার প্রথম ব্যতিক্রমের 3টা অনুবিধি। এখন আপনার জন্য কিন্তু এই প্রশ্ন খুব ইজি, কিন্তু যার জন্য এই কথাগুলো পড়ে নাই, সে যদি পুস্তক 3-4টার সাথে করে নেওয়া যায় তারপরে খুঁজে পাবে প্রশ্ন, এটা প্রশ্নই কিন্তু সে খুঁজে পাবে না। তাহলে আপনারা যারা বলেন যে প্রশ্ন বুঝি না, আমি একদম সত্যিকার অর্থেই বলি, এই আমাদের এখানে ক্লাস করার পরে পরীক্ষার হলে কি আপনার এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না যে আমি প্রশ্ন বুঝি না। প্রশ্ন আপনারে বলবে যে আপনি তো অনেক ভালো বুঝেন, সত্যিকার অর্থে এইটাই। কারণ আমি এই আমার এই কিছু প্রশ্ন এরকম ভাবে তৈরি করা আছে,
500+ প্রশ্ন, এগুলো আমার গাইড বইয়েও দেওয়া নাই। এগুলো ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন, দণ্ডবিধি, পুলিশ আইন, এগুলোর ভাষ্য থেকে তৈরি করা প্রশ্ন। এগুলো আমি ক্লাসে প্রশ্ন করি প্রতি বছরই, তদন্ত নির্দেশিকা বিভিন্ন জায়গা থেকে। তো এই প্রশ্নগুলো যখন পড়াই, একদিক থেকে প্রশ্নের প্রতি একটা আপনার খুব এই ভালো লাগা সৃষ্টি হবে, খুব সহজে প্রশ্ন বোঝার একটা ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে প্রশ্ন বুঝি না কারণ কি জানেন? এই কথার উত্তর কি, যে আমি প্রশ্ন বুঝি না? প্রশ্ন আমি এই কারণে বুঝি না, আমি মূল বইয়ের কথা বা আলোচনা বা ধারাটাই আমি বুঝি না, এই জন্য প্রশ্ন বুঝি না। এখন আপনাকে দণ্ডবিধি আইনের 300 ধারা থেকে যেভাবে প্রশ্ন হোক, কি প্রশ্ন আসছে, যে আপনি সাজু, আপনি একজন সরকারি কর্মচারী, বেআইনি সমাবেশ দাঙ্গা দমনকালে ইউসুফ নামক জনসাধারণের কাছে সাহায্য চাইলেন। ইউসুফ নামক ব্যক্তি আইসা সাজু নামক পুলিশ অফিসারকে সাহায্য করতে গিয়া, জনসাধারণকে প্রতিহত করতে গিয়ে এক জনসাধারণকে কি করছে, আক্রমণ করে তার মারিয়ে ফেলাইছে। তাহলে ইউসুফের অপরাধ কি? আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন যে দণ্ডবিধি আইনের 300 ধারার প্রথম ব্যতিক্রমের কয় নম্বর দণ্ডবিধি 300 ধারা কয় নম্বর ব্যতিক্রম এটা? 3 নম্বর ব্যতিক্রম। কয় নম্বর? যে সরকারি কর্মচারীকে সাহায্য করতে আইসা ইউসুফ তার ক্ষমতার অতিক্রম করে ফেলছে। সে 302 ধারায় খুনি না হয়ে 300 ধারার 3 নম্বর ব্যতিক্রমে অপরাধজনক নরহত্যার অপরাধে কি হবে? অপরাধী হবে। বুঝছেন? তাহলে এখন এই প্রশ্ন কি আপনার নর্মাল শুধু 300 ধারা পড়ে বোঝা সম্ভব? যে 300 ধারা খুনের সংজ্ঞা বোঝা সম্ভব না। তাহলে এই জন্য আপনার পরীক্ষার হলে কি আর প্রশ্ন ধরতে কি হবে না? অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো এটা তো আমরা একটা পর্যায়ে পড়লাম। এরপরে গিয়ে দেখবেন আরো কিছু গভীরতা শুরু হবে। যখন প্রশ্ন পড়বো বুঝতে পারবো যে না, আরো কিছুটা গভীরতা আছে প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, অতএব প্রশ্ন বোঝার প্রধান হাতিয়ার হলো এটাই, সূচিগুলো ভালো করে বোঝা, আইনের ধারাগুলো ভালো করে ব্যাখ্যামূলক ভাবে বোঝা। দণ্ডবিধি আইনের তাহলে 49 হলো বল প্রয়োগ, 350 হলো কি অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা লিখতে গেলে আমরা 3টা শব্দ ব্যবহার করলে, শব্দগুলা কি কি বলেন? গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন। গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন। ধারা কত? 349। আর এটা যদি অপরাধমূলক ভাবে করে, তাহলে সেটাকে বলা হয় অপরাধমূলক বল প্রয়োগ, 350। দণ্ডবিধি আইনে 351 হলো কি অ্যাটাক বা কি আক্রমণ, কি আক্রমণ। দণ্ডবিধি 351 ধারা। আক্রমণ মানে কি? এটা আঘাতের চাইতেও বেশি না? আক্রমণ কি আঘাতের চাইতেও বড় অপরাধ নাকি ছোট অপরাধ? এটা আঘাতের প্রাথমিক, আঘাতের পূর্ব রূপ। এটা আঘাতের কি পূর্ব রূপ। আমি এখানে বসে আছি, একজন লাঠি নিয়ে রুমে হুম হুম করে আমার রুমে এসে প্রবেশ করতেছে। এই যে সে যে প্রবেশটা করতেছে, একটা মারাত্মক অস্ত্র নিয়ে এসে প্রবেশ করতেছে, এমন ভাবে আমার দিকে আসতেছে, এই যে অবস্থাটা সৃষ্টি হলো, আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। এই ব্যক্তির আগমন, এই ব্যক্তির অস্ত্রসহ গমন, এই ব্যক্তির এই রূপ বা তার এই অঙ্গভঙ্গিগুলো কি হিসেবে গণ্য হবে? আক্রমণ হিসেবে কি হবে? গণ্য হবে। একজন মুখের ভাষায় এমন ভাবে গালিগালাজ করতেছে, এমন চিৎকার চেঁচামেচি করতেছে, মানে আপনার কাছেই এমন চিৎকার করতেছে, চেঁচামেচি বকাবকি করতেছে, আপনি ভয় পাইতেছেন, এটার নাম কি হবে? এটার নাম আক্রমণ। এটার নাম কি, যে যেভাবে বকাবকি করতেছে, যে অবস্থা করছে, যে কোনো সময় আমাকে কি করতে পারে? আঘাত করতে পারে। উত্তেজনার মাত্রা এরকম হয়ে গেছে। তাহলে মুখের কথাও দণ্ডবিধি আইনের 300 আপনার যখন ভাষ্য দেখবেন, ভাষ্য না মূল বইয়ে বলা আছে যে মুখের কথাই কি আক্রমণ বলিয়া গণ্য হবে? নর্মাল মুখের কথা আক্রমণ বলিয়া গণ্য হবে না। কিন্তু কোনো ব্যক্তির মুখের কথা, তার গালিগালাজ বা অঙ্গভঙ্গি প্রস্তুতিকে এরূপ অর্থপূর্ণ করিয়া তুলতে পারে যে উক্ত অঙ্গভঙ্গি বা প্রস্তুতি আক্রমণ বলিয়া কি হইতে পারে? গণ্য হতে পারে। তাহলে মুখের কথাই শুধু আক্রমণ না, কিন্তু এটা এমন নর্মাল কোনো মুখের কথা না, যা মন চা তাই বলতেছে, এমন ভাবে উত্তেজিত হয়েছে তার কম্পন সৃষ্টি হয়ে গেছে, হয় না এরকম? তাহলে মুখের কথাও কি হইতে পারে? আক্রমণ হইতে পারে। তাহলে দণ্ডবিধি আইনে যদি গালিগালাজের শব্দটা হয়, যে একজন গালিগালাজ করে আরেক এক- দ্রুত দিও। আচ্ছা,
কোথায় ছিলাম? ও, আক্রমণ। তাহলে যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে, এমন কোনো কার্যক্রম করে, এমন কোনো অঙ্গভঙ্গি করে যার দ্বারা অপর কোনো ব্যক্তির কি হয়, মনে ভীতির সৃষ্টি হয়, আতঙ্কিত হয়, তাই না? তাহলে সেই ব্যক্তি আক্রমণ করেছে বলে গণ্য হবে। আক্রমণের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে একজন ব্যক্তির অধিকার কতটুকু হতে পারে? প্রশ্ন। কি লিখবেন? আক্রমণের বিরুদ্ধে একজন ব্যক্তি কতটুকু অধিকার প্রয়োগ করতে পারে? 5 নাম্বার একটা প্রশ্ন আসলো। লেখেন তো, দ্বারা লেখেন, সবাই পরীক্ষা দেন, সবাই লেখেন। এই যে আক্রমণের বিরুদ্ধে একজন ব্যক্তি কতটুক প্রতিকার পেতে পারে, অথবা আক্রমণের বিরুদ্ধে একজন ব্যক্তি কতটুক অধিকার প্রয়োগ করতে পারে, এই প্রশ্নের উত্তর পরীক্ষাতে আসছে। কি লিখবেন আপনি? একটাই ক্লাস, ক্লাস কিন্তু একটাই, কিন্তু উত্তরগুলো কিন্তু একরকম না। তার মানে আপনারা বুঝবেন যে পরীক্ষার হলটাও কিন্তু কি হবে, এক একজনের খাতায় এক এক রকম এক এক ভাবে উত্তর আসবে, তাই না? কেউ যে দিবে সবাই কিন্তু মনে করবে আমারটাই সঠিক, যে লিখবে সবাই কিন্তু কি মনে করবে, আমারটাই সঠিক, যে আমি সঠিক লিখছি, এরকমটা মনে হয় অনেক ক্ষেত্রে। কিন্তু নির্ধারণ হয় কোথায়? পুলিশ হেডকোয়ার্টার যখন খাতা দেখবে, যখন নির্ধারণ করবে, যখন তাদের যে দ্বারা থেকে প্রশ্নটা করা এটার সাথে যার উত্তরগুলো মিলবে, তাদের খাতায় কি হবে, নাম্বার বেশি আসবে। তাহলে এটা কখন? যখন আপনার মূল ধারাটা বুঝতে পারবেন। অনেকে 101 লিখতেছেন, 104 লিখতেছেন, এখন অনেক দ্বারা টাইনা টুইনা বিভিন্নভাবে আনতে পারে অনেকে। আমার প্রশ্ন ছিল আপনার আক্রমণের বিরুদ্ধে আপনার অধিকার কতটুক। আমি কিন্তু আত্মরক্ষা টাত্মরক্ষা শব্দগুলো বলি নাই, কিন্তু আপনারা ধরে নিয়েছেন যে আক্রমণের বিরুদ্ধে একজন ব্যক্তি কতটুক পর্যন্ত অধিকার কি করতে পারে, প্রয়োগ করতে পারে। তার দ্বারা কিন্তু এখনো চলতেছে, এখনো কিন্তু চলতেছে আপনাদের লেখালেখি। তাহলে আক্রমণের বিরুদ্ধে আপনার এমন একটা কাজ, আপনি আক্রমণের বিরুদ্ধে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। কি করাইতে পারবেন? আক্রমণের বিরুদ্ধে আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। তাহলে পরিস্থিতিগুলো ব্যাখ্যা করে দিতে হবে। এই কথাটাতে আপনাকে শুরু করতে হবে যে আক্রমণের বিরুদ্ধে আক্রমণকারীর জন্য, যার উপর আক্রমণ করা হবে সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 99 ধারা শর্তে 100 ধারার বিধান অনুসারে কি করতে পারে, আক্রমণের বিরুদ্ধে নিম্নলিখিত পর্যন্ত অধিকার প্রয়োগ করতে পারে। এমন আক্রমণ যদি মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার মৃত্যু ঘটাইতে পারে। আক্রমণে যদি গুরুতর জখমের সম্ভাবনা থাকে তাহলে তার মৃত্যু ঘটাইতে পারে। আক্রমণে যদি দর্শনের অভিপ্রায় থাকে তবে তার মৃত্যু ঘটাইতে পারে। পারে কিনা? এখন আপনি, মূলত আমার প্রশ্ন 100 ধারা থেকে ছিল, যাই হোক আপনারা হয়তো অনেকে মাথা অনেকভাবে চিন্তা করে নিয়ে আসছেন। আমি আপনার বুঝাচ্ছি যে আপনি একটা আক্রমণের বিরুদ্ধে একজন ব্যক্তির মৃত্যু ঘটায় ফেলতে পারেন। কি ঘটাইতে পারেন? আপনি আপনার প্রতি একজন ব্যক্তি আক্রমণ করতে আসছে, এমন আক্রমণ আপনি মৃত্যু পর্যন্ত তার ঘটাইতে পারবেন 99 ধারা শর্তের সাথে সাথে যদি ঠিক থাকে। ঠিক আছে। এখন অনেকে হয়তো অনেকভাবে ভেবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি এত বেশি দ্বারা আসলে এই প্রশ্নে চাইছি না, বা প্রশ্ন নিয়ে আমি আলোচনাও করতেছি না। আমি তাৎক্ষণিক প্রাথমিক একটা প্রশ্ন ছিল আর কি আমার। যাই হোক, সবাই পাস করছেন। এখন প্রশ্ন হলো, তাহলে আক্রমণের বিরুদ্ধে মৃত্যু ঘটানো যায় যদি আক্রমণে এরকম হয়, আক্রমণে মৃত্যুর সম্ভাবনা, গুরুতর জখমের কি থাকে, সম্ভাবনা থাকে। তার মানে আমি এটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি ইয়ামিন, আপনি কি করছেন, একজন ব্যক্তির প্রতি আক্রমণ করছেন, সেই ব্যক্তি আপনার মৃত্যু ঘটায় ফেললো, সেই ব্যক্তি কখন রেহাই পাবে, কখন পাবে না, তাই না? তাহলে যদি আক্রমণটা এরকম হয়ে থাকে ইয়ামিনের, ওই ব্যক্তির যদি যুক্তিসঙ্গতভাবে সম্ভাবনা থাকে যে তার মৃত্যু হয়ে যাবে এমন আক্রমণে, তাহলে তার কাজ বৈধ। আর যদি এরকমটা না থাকে, তাহলে সেই কাজটা কি হবে, খুন নাকি অপরাধজনক নরহত্যা? সেটা হবে কি, খুন আর হবে না। কেন হবে না? অপরাধজনক নরহত্যা, কারণ আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় যখন ক্ষমতার অতিক্রম করা হয় তখন কিন্তু আর খুন থাকে না, কি থাকে, অপরাধজনক নরহত্যায় চলে আসে। 2 নম্বর ব্যতিক্রমে, কয় নম্বর ব্যতিক্রমে? 2 নম্বর ব্যতিক্রমে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে আপনি দণ্ডবিধি আইনের 100 ধারায় যে অধিকারটা প্রয়োগ করতেছেন, এটা কি আঘাতের বিরুদ্ধে না আক্রমণের বিরুদ্ধে? উত্তর হলো আক্রমণের বিরুদ্ধে। তাহলে আপনি আশিকুর রহমান, আপনি আইসা আমাকে এমন এক আঘাত করছেন, আঘাতে আমার মৃত্যুই যার পরিণতি। তাহলে আঘাতে যদি মৃত্যুর পরিণত হয়ে থাকে তাহলে আমি কই থাকবো? হয়তো আমি হাসপাতালে থাকবো, তাই না? অথবা অ্যাম্বুলেন্সে করে রাস্তায় নিয়ে যাবে এই অবস্থায় থাকবো, অথবা আমি নিচেতে সেন্সলেস হয়ে পড়ে থাকবো।
তাহলে আমি আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করব? কখন করব? তাহলে শব্দটা কিন্তু আঘাত না। শব্দটা কি? আক্রমণ। আশিকুর এমন ভাবে আসতেছে, এমন ভাবে আক্রমণ করছে, আমার কাছে মনে হচ্ছে এই আক্রমণ, এই বাড়ি যদি আমার মাথায় এসে পড়ে তাহলে আমার জীবন শেষ। আমি কি করব? আমি তার গুলি করে মেরে ফেলবো। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যুক্তিসঙ্গত যে এই বাড়ি সহ্য করার মতো পরিবেশ নাই, শেষ, ওরা আমরা মেরে ফেলার জন্যই আসছে। এরকম। ধরেন আপনি একটা ঘরের ভিতরে আছেন, হঠাৎ করে 5 জন লোক এসে ঢুকে পড়ছে ঘরের ভিতরে, সবার হাতে ধারালো অস্ত্র। সবার হাতে কি? ধারালো অস্ত্র। এখন আপনি কি করছেন? আপনি লাইসেন্স করা অস্ত্র দিয়ে সবাই গুলি করে ফেলছেন। হঠাৎ করে অস্ত্র নিয়ে আপনি রুমের ভিতরে ঢুকছে, তাহলে আপনার কাজের বৈধতা কি? তাহলে বিভিন্ন ভাবে বৈধ দেখাইতে হবে। যদি মনে করেন এমন আক্রমণ, এমন ভাবে আক্রমণ করতে আসছে, হয় তার মৃত্যু ঘটাবে, অথবা তার সম্পত্তি এমন ভাবে নিয়ে যাবে, প্রতিহত না করলে তার নিজের জীবন কি পুরে যাবে? ঝুঁকিত পুরে যাবে। তাহলে 103 দ্বারা তো আপনি রেহাই দেখাইতে পারবেন। দণ্ডবিধির 100 দ্বারাও দেহের ক্ষেত্রে আপনি কি দেখাইতে পারবেন? রেহাই দেখাইতে পারবেন। যাই হোক, এই জন্য বললাম যে আমি এই জায়গাটার দিকে আত্মরক্ষার এখানে কেন আসলাম, এই কারণে আসলাম, কারণ এই আক্রমণের সাথে আত্মরক্ষার জায়গাটা কি খুবই কি জড়িত। 349 বল প্রয়োগ। 350 হলো অপরাধমূলক বল প্রয়োগ। 351 হলো আক্রমণ। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে এমন অঙ্গভঙ্গি করে, এমন প্রস্তুতি নেই যার দ্বারা অপর কোনো ব্যক্তির মনে কি যায়? আশঙ্কা জন্ম নেয়, আতঙ্ক জন্ম নেয়, তাহলে আতঙ্কিত হয়ে যায়, সেটার নাম হলো আক্রমণ। 351 দ্বারা। এখন একটা এমসিকিউ প্রশ্ন করবো, উত্তর দেন। দণ্ডবিধি আইন অনুসারে নিম্নের কোনটা শাস্তির ক্ষেত্রে একই পদ্ধতি বা একই রকম শাস্তি হয়? আবার নিন প্রশ্নটা। দণ্ডবিধি আইন অনুসারে কোন কোন অপরাধের জন্য শাস্তির ধরন একই? ক, বেআইনি সমাবেশ দাঙ্গা, এটা হলো ক নম্বর অপশন। কতে হলো চুরি ডাকাতি দস্যুতা, এটা হলো খ। গতে হলো আঘাত এবং আক্রমণ। ঘতে হলো অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে বুঝেন না? এই প্রশ্নটা আবার করতে হবে, হ্যাঁ। আবার প্রশ্নটা করি, যে দণ্ডবিধি আইন অনুসারে কোন ধারাগুলার শাস্তি, কোন কোন অপরাধের শাস্তিগুলা একই রকম? বেআইনি সমাবেশ এবং দাঙ্গা, এটা হলো ক। চুরি ডাকাতি দস্যুতা, এটা হলো খ। আঘাত এবং আক্রমণ, এটা হলো গ। অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ, এটা হলো ঘ। তাহলে সঠিক উত্তর কি? দণ্ডবিধি আইনের এখানে দুইটা সংখ্যার দ্বারা না। অপরাধমূলক বল প্রয়োগের সংখ্যা কত? 350। আক্রমণের সংখ্যা কত? 51। এই অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ দুইটার শাস্তি 300 কত দ্বারা? 52 দ্বারা। বুঝাইতে পারছি? তাহলে অপরাধমূলক বল প্রয়োগের শাস্তিও 352, এই যে আক্রমণ 351 দ্বারা, এটার শাস্তি দণ্ডবিধির কত দ্বারা? 352 দ্বারা। এখন কি বুঝছেন বিষয়টা? বুঝাইতে পারছি? তাহলে অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তির জন্য আলাদা আলাদা দ্বারা নির্ণয় করা নাই। একই দ্বারাতে বলছে যে আপনার আকস্মিক উত্তেজনা ব্যতীত অন্যান্য আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি কত দ্বারা? 352। মানে উত্তেজনা বশত যদি আক্রমণ করেন তাহলে শাস্তির পরিমাণ কি কমবে না বাড়বে? উত্তেজনা বশত যদি আক্রমণ করেন তাহলে শাস্তির দ্বারা কিন্তু কি হয়ে যাবে? 352 থাকবে না, চলে যাবে 300 কততে? 358-তে। 358-তে। তাহলে দণ্ডবিধি আইনে এমন কি কি অপরাধ আছে, কি কোন কোন অপরাধের ক্ষেত্রে উত্তেজনার কথাগুলো ব্যবহার করা আছে? খুনের ক্ষেত্রে উত্তেজনার সুযোগ আছে, রেহাই পাওয়া যাইতে পারে। আঘাতের ক্ষেত্রে উত্তেজনার সুযোগ আছে রেহাই পাওয়ার জন্য। তারপরে এখানে কি আপনার অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের ক্ষেত্রেও কি আছে? উত্তেজনার ক্ষেত্রে রেহাই আছে। তাহলে প্রশ্ন কি হবে? যত কঠিন প্রশ্ন হোক না কেন, আমি বলতেছি ইনশাল্লাহ আপনার পরীক্ষার হলে প্রশ্ন সব কমন পড়বে। যে যদি এমন প্রশ্ন আসে যে দণ্ডবিধি আইনে কি কি পরিস্থিতিতে বা কোন কোন অপরাধের জন্য উত্তেজনাবশত অপরাধটা সংঘটিত হলে রেহাই পাওয়ার বা তাকে রেহাই দেওয়া আছে বা তার সুযোগ লাভের অধিকার আছে, তাহলে কিসের ক্ষেত্রে আছে? খুনের ক্ষেত্রে আছে, উত্তেজনা হয়েছে প্রতিরক্ষা রয়ে গেছে। তারপরে আঘাতের ক্ষেত্রে আছে, উত্তেজনার ক্ষেত্রে হয়েছে 34-35-এ কম শাস্তি পাইছে। অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণের ক্ষেত্রে আছে, উত্তেজনার ক্ষেত্রে হয়েছে নর্মাল 352 হওয়ার কথা ছিল, যেহেতু উত্তেজনা বশত আক্রমণ করছে, বল প্রয়োগ করছে, তাহলে শাস্তি কোথায় চলে যাবে? 358। যাদের কাছে বই আছে দেখবেন 358 ধারার ভিতরে গিয়ে দেখবেন যে পূর্ববর্তী ধারাটি 352 ধারা যদ্রূপ ব্যাখ্যা স্বরূপ সপক্ষে সেই সাপেক্ষে কি হবে? হবে। আচ্ছা, তাহলে 352 ধারা কিসের শাস্তি? অপরাধমূলক বল প্রয়োগের। ক। আঘাতের। খ। আক্রমণের। গ। সঠিক উত্তর কি হবে? ক এবং গ। অপরাধমূলক বল প্রয়োগ
এবং আক্রমণের শাস্তি হলো দণ্ডবিধি আইনে 300 কত ধারা, 52 ধারা। সরকারি কর্মচারীর কাজে বাধা দানের জন্য আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগ করলে তার শাস্তি কত, দণ্ডবিধি আইনে 300 কত, 53 ধারা। হচ্ছে না বর্তমানে এরকম? সরকারি কর্মচারীকে কি করতেছে, কাজে বাধা দিচ্ছে, বাধা দিলে নর্মাল শাস্তি কত, 86। কিন্তু এমন বাপ নিতেছে, এমন একটা অবস্থা করতেছে, মব সৃষ্টি করে যে সরকারি কর্মচারী কি কি করবে, এখনই মারবে, সংঘবদ্ধ হয়ে গেছে, তাই না? এই যে একটা প্রসেস, সরকারি কর্মচারীর প্রতি অপরাধমূলক বল প্রয়োগ, অর্থাৎ তাকে কাজটা করার জন্য প্রপারলি দিচ্ছে না, অথবা তার প্রতি আক্রমণ করতেছে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির কত দ্বারা, 353 দ্বারা। 300 কত, যে গুরুত্বপূর্ণ ধারা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারা, দণ্ডবিধি 353 ধারা। প্রশ্ন হয়েছে না, যে পুলিশ অফিসার ডিউটি করতেছে রাস্তায়, একজন পুলিশকে কি করছে, তার অস্ত্র পুলিশের শরীরে তাক করে দিছে, তাহলে এটা কি আঘাত লিখতে পারবেন, আঘাত লিখতে পারবেন? এটা ভীতি প্রদর্শনের জায়গায় যাবে, নাকি এটা আক্রমণে? অস্ত্র বের করে ফেলছে, তার মানে কি, অস্ত্র বের করে ফেলছে মানে কি, এটা আক্রমণ হয়ে গেছে, পুলিশ ভয় পেয়ে গেছে না? পোস্টে, চেক পোস্টে যদি কেউ অস্ত্র বের করে ফেলে পুলিশের প্রতি, হ্যাঁ, তাহলে এরকম আক্রমণগুলো বা অপরাধমূলক বল প্রয়োগগুলোর জন্য শাস্তি কত, 353 দ্বারা। এখন বুঝতে হবে, সরকারি কর্মচারীর কাছে আপনি বাধা দিচ্ছেন, তাহলে 186। বেআইনি সমাবেশ দাঙ্গা দমনে বাধা দিচ্ছেন, তাহলে শাস্তি কত আবার, 152 দ্বারা। কত, 152 দ্বারা। সরকারি কর্মচারীর কাছে বাধা দিতে গিয়া তাকে আঘাত করে ফেলছেন, শুধু বাধাতে সীমাবদ্ধ নয়, কি করছেন, আঘাত, তখন চলে যাবে 332-এ। আবার গুরুতর আঘাত করে ফেলছেন, তখন চলে যাবে কততে, 333-এ। আবার বাধা দিতে গিয়েছেন, কাজে বাধা দিবেন, এজন্য কি করছেন, তাকে গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন, অথবা তার প্রতি এমন অঙ্গভঙ্গি করছেন তার মনে ভয় সৃষ্টি হয়ে গেছে, তাহলে এই আক্রমণের জন্য হবে কত দ্বারা, দণ্ডবিধি আইনে 353 দ্বারা। 300 কত, 53 দ্বারা। মনে রাখতে হবে এগুলা কিন্তু। এখন প্রশ্নের ভিতরে আপনি দেখতেছেন যে শুধু বাধা, 186-তে সন্তুষ্ট থাকেন। এখন দেখছেন গ্রেপ্তার করতে গেছে, তাকে বাধা দিছে, তাহলে আপনার 224-এর দিকে যাইতে হবে, বুঝছেন? সরকারি সম্পত্তি গ্রহণে বাধা দিয়ে দিছে, তাহলে 183-তে যাইতে হবে। বিক্রয়ে বাধা দিছে, 184-তে যাইতে হবে। বাধা দিতে গিয়ে আঘাত করে ফেলছে, 32-33 যাইতে হবে। অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করে ফেলছে, তাহলে 353-তে যাইতে হবে। আর যদি নারীর প্রতি আক্রমণ করে, নারীর সম্ভ্রমহানি, শ্লীলতাহানির অভিপ্রায়ে যদি কেউ অপরাধমূলক বল প্রয়োগ অথবা আক্রমণ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হলো দণ্ডবিধি আইনের কত দ্বারা, 354 দ্বারা। মানে নারীর প্রতি এমন অঙ্গভঙ্গি করছে, আছে না এরকম লোক, মানে নারীর দিকে এমন ভাবে থাকাইছে, এমন একটা অবস্থা, নারী মনে করে ভয় পাইতেছে তার চাহনি দেখি, যে লোকটার তো উদ্দেশ্য ভালো না। এটার নাম কি, এটার নামই অপরাধমূলক, এটার নাম একটা আক্রমণ। এটা একটা কি, এটাও একটা আক্রমণ। অঙ্গভঙ্গির মাধ্যমে আক্রমণ হইতে পারে কিনা, অঙ্গভঙ্গির মাধ্যমেও আক্রমণ হইতে পারে। এমন অঙ্গভঙ্গি যেটা অপর কোনো ব্যক্তিকে কি করে তুলে, আতঙ্কিত করে তুলে, এটাই আক্রমণ। তাহলে দণ্ডবিধির 354 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো নারীর শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে অথবা শালীনতা নষ্ট করতে পারে এই জেনেও যদি আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি দণ্ডবিধির কত দ্বারা, 354 দ্বারা। দণ্ডবিধি আইনে এই মর্মে দুইটা ধারা আছে, একটা হলো 354 আর একটা হলো 509। দুইটা ধারার ভিতরে অনেক পার্থক্য। 509 হলো সরাসরি ইপটিজিং রিলেটেড যে ধারাটা না, ইপটিজিং, 509-এর সাথে কোনো ব্যক্তি যদি এমন কোনো অঙ্গভঙ্গি করে, এমন কোনো শব্দ উচ্চারণ করে যার দ্বারা নারীর কি হয়, শালীনতা নষ্ট হয়, বা নারীর সুনাম সম্মান নষ্ট করার জন্য কি করতেছে, বিভিন্ন রকমের বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ করছে এরকম, অথবা অশ্লীল কোনো শব্দ উচ্চারণ করছে এরকম, অথবা নারী একটা রুমে বসবাস করে, এখানে নারীর অনুমতি ছাড়াই কি করছে, গিয়ে সে প্রবেশ করে ফেলছে, নির্জন বসবাসের স্থানে কি করছে, প্রবেশ করছে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে কত দ্বারা, 509 দ্বারা। আর 354 করতে কোনটা, ধরেন নারীর প্রতি, নারীকে একটা ধাক্কা মারলো, নারীর টাচ করে ফেললো, বুঝছেন না, গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন, এটা কি বল প্রয়োগ, আর এটা কি আক্রমণ। তাহলে নারী আক্রমণের বিরুদ্ধে কোন পন্থা যাইতে পারবে, 354 দ্বারা নারীর এই আক্রমণের বিরুদ্ধে নারীর অধিকার কোন পন্থা যাবে, নারী কাউকে মৃত্যু পর্যন্ত গড়াইতে পারবে যদি মনে করে কারো আক্রমণ দর্শনের অভিপ্রায়ে, যদি মনে করে কারো আক্রমণ কি, দর্শনের অভিপ্রায়ে, তাহলে আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে ফেলতে পারবে, দণ্ডবিধি আইনের 100 ধারার ক্ষমতা বলে। পারবে কি না, পারবে না, পারবে কিন্তু। দণ্ডবিধি আইনে 355 দ্বারা আলোচনা হলো উত্তেজনা ব্যতীত কোনো ব্যক্তিকে অপমান করার জন্য আক্রমণ বা বল প্রয়োগ। কি পাইতেছেন প্রত্যেকটা দ্বারাই, কয়টা অপরাধের কথা লিখতেছে, দুইটা, একটা হলো অপরাধমূলক বল প্রয়োগ, আর একটা কি, আক্রমণ। অপরাধমূলক বল প্রয়োগ আর একটা কি, আক্রমণ।
তাহলে অপমান করার জন্য কারো প্রতি বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনে 355 দ্বারা। কত দ্বারা? 355 দ্বারা। 356 এগুলো বুঝেন। তাহলে 355 হলো অপমান করার জন্য কাউকে, কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগের শাস্তি 55। 56 হলো বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। আমরা 356 এক সময় পড়তাম, জানেন কি, যে দণ্ডবিধি আইনে চুরির জন্য কোন কোন দ্বারা শাস্তি দেওয়া হয়। তখন 356 লিখতাম, দণ্ডবিধি 369 দ্বারা লিখতাম। বুঝেন নাই? একটা সময়, অনেক আগের কথা বলতেছি, প্রায় অনেক আগের, 2016-17 সালগুলোতে এরকম পড়া ছিল। কিন্তু 356 দ্বারা কিন্তু কখনো চুরির শাস্তি না। কিসে করা? চুরি করার উদ্যোগে বা চুরি করার জন্য বাহিত সম্পত্তি কেউ বহন করে নিয়ে যাচ্ছে, অথবা পরিহিত, এরকম বাহিত বা পরিহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করে বা অপরাধমূলক কি করে বল প্রয়োগ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি 300 কত দ্বারা? 56 দ্বারা। তাহলে আপনি ধরেন একটা ব্যাগে করে অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছেন, বাহিত সম্পত্তি, অথবা পরিহিত, আপনার এখানে একটা কি আছে, গলায় একটা স্বর্ণের চেন পরা আছে বা একটা মূল্যবান বস্তু আপনার কাছে আছে, তাহলে কি করতেছি, এমন একটা আক্রমণ আপনার উপরে করছি, উদ্দেশ্যটা কি, যেটা নিয়ে যাওয়ার জন্য সম্পত্তিটা, অথবা আপনার প্রতি গতি গতি রোধ করা হয়েছে, থামায় দেওয়া হয়েছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনি কি করলাম, রাস্তায় থামাইলাম, গতি রোধ করলাম। কিসের উদ্দেশ্য কি? সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য, বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে। তাহলে শাস্তি কত দ্বারা? আপনি যে গতি রোধ করে ফেললাম, এটা শাস্তি কি? প্রশ্নের ভিতরে কি আছে? তার সম্পত্তি নেওয়ার জন্য বা চুরি করার উদ্দেশ্যে। তাহলে এই যে অপরাধমূলক বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ কিভাবে হইলো? গতিরোধ করা হইলো, এটাই বল প্রয়োগ। আর এটা কি? আক্রমণ করলাম। এর শাস্তি দণ্ডবিধি 300 কত দ্বারা? 56 দ্বারা। তাহলে 356 কি চুরি করার শাস্তি? চুরি করার শাস্তি হবে? চুরি করার শাস্তি হবে না। 356 হলো বাহিত বা পরিহিত সম্পত্তি চুরি করার জন্য উদ্দেশ্যে বা অভিপ্রায়ে কি করা, অপরাধমূলক বল প্রয়োগ করা বা আক্রমণ করার শাস্তি দণ্ডবিধি 357। যদি দণ্ডবিধি আইনের কোনো প্রশ্নের ভিতরে আপনাকে বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি চায়, তাহলে ধারা 300 কত থেকে মনে রাখবেন? 352 থেকে 358। যদি দণ্ডবিধির কোনো প্রশ্ন আপনার কাছে চায় আটকের শাস্তি, অবরুদ্ধের শাস্তি, তাহলে 342 থেকে 300 কত দ্বারা? 48 দ্বারা। 342 থেকে কত? 348 দ্বারা। যদি অপহরণ সংক্রান্ত কোনো প্রশ্ন দণ্ডবিধি থেকে আসে, তাহলে দণ্ডবিধি আইনের 300 কত দ্বারা? 59 থেকে আলোচনা শুরু করে আপনার দণ্ডবিধি আইনের 300, অপহরণ বা রিলেটেড গুলা দণ্ডবিধি আইনের 300 কত দ্বারা পর্যন্ত? 74 দ্বারা পর্যন্ত। মানে প্রত্যেকটা জায়গার জন্য একটা কি আছে, একটা আপনার নির্দিষ্ট একটা ক্ষেত্র আছে। আঘাতের জন্য যদি কোনো শাস্তি চায়, দণ্ডবিধি আইনে 319 থেকে 338 এর ভিতরে হলো আঘাত রিলেটেড। আঘাত রিলেটেড যত কথা আছে মূলত এটার ভিতরেই। দণ্ডবিধির কোনো অপরাধ যদি মানুষের জীবনের বিরুদ্ধে দেখেন, তাহলে মানব জীবনের বিরুদ্ধে অপরাধগুলো আপনি পাওয়া যাবেন স্বাভাবিকভাবে দণ্ডবিধি 299 থেকে দণ্ডবিধি 300 কত দ্বারা? 18 দ্বারা। এভাবে আপনাকে বুঝতে হবে। সম্পত্তির বিরুদ্ধে কোনো অপরাধ, মানে অপরাধটা সম্পত্তি নিয়ে, সম্পত্তি জড়িত আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা সম্পত্তির অপরাধ নিয়ে। তাহলে ধারা দণ্ডবিধি আইনের 378 থেকে আপনার দণ্ডবিধি আইনের 400 কত? 378 থেকে 462 পর্যন্ত এই জায়গাগুলোর ভিতরে কি করতে হবে? বুঝতে হবে। এটা সকল আইনের ক্ষেত্রেই একই নিয়মগুলো অনুসরণ করতে হবে, ফৌজদারির ক্ষেত্রেও, সাক্ষ্য আইনের ক্ষেত্রেও অধ্যায় ভিত্তিক জায়গাগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপরে হলো 357 ধারা। 300 কত? 57। তার আগে থেকে একটা টান দিয়ে আসি। ও বল প্রয়োগ একদম শর্ট কিন্তু পড়াচ্ছি, আপনার গভীরে যায় না। 349 হলো বল প্রয়োগ সংজ্ঞা, গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন। অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা 350। আক্রমণের সংজ্ঞা 351। বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি দণ্ডবিধি আইনে 352। 300 কত? 52। সরকারি কর্মচারীর প্রতি বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি দণ্ডবিধি আইনে 300 কত? 53। নারীর শ্লীলতাহানির অভিপ্রায়ে বল প্রয়োগ আক্রমণ 54। উত্তেজনাবশত বল প্রয়োগ, সরি, অপমান করার উদ্দেশ্যে বল প্রয়োগ বা আক্রমণ 355। বাহিত বা পরিহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে বল প্রয়োগ বা আক্রমণ দণ্ডবিধি আইনে 356। কোনো ব্যক্তিকে অবৈধভাবে কি করার জন্য? অবরোধ করার উদ্যোগে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। অবরোধ করার উদ্দেশ্যে মানে কি? অবরোধ মানে কি বলেন? অবরোধ বুঝেন? পরীক্ষার হলে গিয়ে সংজ্ঞা আসছে কি? অবরোধ।
অথবা অন্যায় অবরোধ, তাহলে দ্বারা কি লিখবেন? দণ্ডবিধির 340 ধারা মানে আটক। অবরোধ মানে কি? আটক। তাহলে আমি আপনাকে আটক করে ফেলবো, আটকায় ফেলবো, এই উদ্দেশ্যে আপনার প্রতি কি করলাম? আক্রমণ করলাম। তাহলে এই আক্রমণের বিরুদ্ধে কতটুকু অধিকার? এই আক্রমণের বিরুদ্ধে আক্রমণকারী কি ঘটানো যাবে? মৃত্যু ঘটানো যাবে। যাবে কিনা? কত ধারায়? দণ্ডবিধির 100 ধারায় বলা আছে। কিসের উদ্দেশ্যে? অপহরণের অভিপ্রায় আক্রমণ অথবা আটকের অভিপ্রায় আক্রমণ। 100 ধারা 6 নম্বরটা কি? আটকের অভিপ্রায় আক্রমণ। তাহলে দণ্ডবিধি আইনের 357 ধারায় যদি কেউ আক্রমণ করে, যদি আপনার এরকমটা মনে হয়, তাহলে 357 ধারার যে ব্যক্তি শাস্তি পাবে, সেই ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অধিকার কার থাকবে? ভিকটিমের থাকবে। এই বই আপনাকে বুঝতে হবে কিন্তু এই জায়গাগুলো, যে এই কথাগুলো তো এখানে আছে। আছে না? তুই 100 ধারায় আছে না 6 নম্বরে? যে এমন অবস্থায় অবরোধ বা আটক, হ্যাঁ, যে ক্ষেত্রে কি নাই, মুক্তি মেলে না বা আশ্রয় নেবে সুযোগ নাই, সেই ক্ষেত্রে আক্রমণকারীর কি করা যাবে? মৃত্যু পর্যন্ত ঘটানো কিন্তু যাবে। ঠিক আছে। তাহলে দণ্ডবিধি 357 ধারা কিসের উদ্দেশ্যে? বল প্রয়োগ বা আক্রমণ, অপহরণের অভিপ্রায়ে, অপহরণের অভিপ্রায়ে, কিসের অভিপ্রায়ে? আটক বা অবরোধের অভিপ্রায়ে যদি বল প্রয়োগ বা আক্রমণ করে, 357। আর উত্তেজনাবশত যদি কেউ অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করে, তাহলে তার শাস্তি কত? দণ্ডবিধি আইনের 358 ধারা। 300 কত? উত্তেজনাবশত যদি করে, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি 300 কত? 58 ধারা। তাহলে বল প্রয়োগ এবং অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের নর্মাল শাস্তি 52, সরকারি কর্মচারীর প্রতি হলে 53, নারীর প্রতি হলে 54, অপমান করার উদ্দেশ্যে হলে 55, বাহিত বা পরিহিত সম্পত্তি চুরি করার জন্য হলে 56, কাউকে অবরোধ করা বা আটক করে রাখার জন্য আক্রমণ বল প্রয়োগ করলে 57, উত্তেজনাবশত বল প্রয়োগ বা আক্রমণ করা হলে তার শাস্তি হলো দণ্ডবিধি আইনে 300 কত দ্বারা? 58 ধারা। 358। এই সৃজনশীল প্রশ্ন হয় কিন্তু এই জায়গাগুলো থেকে, হ্যাঁ, বেশ করে 53, 54 কত? 53 এবং 54, এই দুইটা দ্বারা থেকে বেশি প্রশ্ন হয়। নারীর জন্য নারীকে দেওয়া প্রশ্ন হয়। আর এটা হলো কত দ্বারা? দণ্ডবিধি 353, সরকারি কর্মচারীর প্রতি বল প্রয়োগ এবং আক্রমণ। এখন আমরা যে অংশটা আলোচনা করব, এটা হলো মনুষ্যহরণ, অপহরণ বা দাসত্ব বা জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত। এটা হলো দণ্ডবিধি আইনের 359 থেকে, সরি, হ্যাঁ, 359 থেকে একদম 300 কত পর্যন্ত? 74 পর্যন্ত। 300 কত? 74 পর্যন্ত এটা। পরে গিয়ে আবার আছে দর্শন 75, 76, 77, এই অধ্যায়টা আর কি। যাই হোক, তাহলে আমরা এগুলো একটু খুব সহজভাবে নিব, এত চাপ নেওয়ার দরকার নাই, সিম্পল আলাপ। এই জায়গাগুলোর প্রশ্নগুলা যদি আপনি বুঝতেই পারবেন পরীক্ষার হলে, যেটা কি দণ্ডবিধি আইন থেকে আসছে নাকি মানব পাচার থেকে আসছে। যদি মানব পাচারের প্রশ্ন আসে, রিলেটেড দ্বারা হিসেবে দণ্ডবিধি ব্যবহার করবেন। আর যদি শুধু দণ্ডবিধি থেকেই আসে, তাহলে অবশ্যই দণ্ডবিধিটাকে আপনি কি করবেন, বুঝতেই পারবেন যে এটা দণ্ডবিধি আইনের। এটা বুঝাই যাবে, প্রশ্ন থেকে কি করা যাবে, বোঝা যাবে। যদি প্রশ্ন এরকম আসে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, আইনানুগ অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ, তাহলে আপনাকে বুঝতে হবে এটা মানব পাচারের প্রশ্ন না। এটা কিসের প্রশ্ন? এটা দণ্ডবিধির প্রশ্ন, কারণ দণ্ডবিধির কথাগুলাই হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা মাইনর অ্যাক্ট গুলো দেখলে মূল আইনগুলোকে আমরা অবহেলা করি। মূল আইনগুলোকে কি করি? অবহেলা করি। যেমন এই বছর যে প্রশ্ন আইছে, জাল নোটের প্রশ্ন দণ্ডবিধি আইন থেকে 489 কেন্দ্রিক যে প্রশ্নগুলো আইছে, এগুলো দণ্ডবিধি কেন্দ্রিক কি করছে। যারা শুধু বিশেষ ক্ষমতা দিয়ে উত্তর দিয়ে চলে আসছে, দণ্ডবিধি দেয় নাই, তাদের নাম্বার কিন্তু কমে গেছে বা নাম্বার পায় নাই। কেন? কারণ প্রশ্নের ভিতরে একদম পুরাপুরি দণ্ডবিধি আইনের হেডিং এর সাথে মিলে গেছিল প্রশ্নগুলো। ঠিক আছে? এই বিশেষ ক্ষমতা আইনের সাথে পুরাপুরি মিলে নাই। তাহলে দণ্ডবিধির দ্বারা দিয়ে যারা বিশেষ ক্ষমতা দিয়েছে, দুইটাই দিছে। দণ্ডবিধি আইনে 489 ক, খ, গ যাই বলেন, এটা দিছে। বিশেষ ক্ষমতা আইনের 25 ক দিছে। বাস, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা কি হয়েছে? চমৎকার হয়েছে। এই জন্য অনেক সময় দেখবেন দণ্ডবিধি থেকে প্রশ্ন আসে। 2023 সালের এএসআই থেকে এসআই পদে প্রশ্ন হয়েছে কি জানেন? আপনার আপনার কি করছে? ওই যে দারোয়ানে, তার বাসার নিচে কি পাওয়া গেছে? গ্যারেজে, এটা কি বলে জানি শব্দটা, মুদ্রা জাল করার যন্ত্র। হ্যাঁ, মুদ্রা জাল করার কি পাওয়া গেছে? যন্ত্র পাওয়া গেছে তার দখলে। তাহলে মুদ্রা জাল করার যন্ত্র যদি কারো দখলে পাওয়া যায়, মুদ্রা বা বাংলাদেশি মুদ্রা যাই বলেন, এগুলার যন্ত্র, জাল করার যন্ত্র যদি কোনো ব্যক্তির দখলে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির শাস্তি হয় কত দ্বারা? দণ্ডবিধি আইনে 235 দ্বারা। 200 কত? 235 দ্বারা। তাহলে হুবহুব কিন্তু এই কথাটা, হুবহুব কিন্তু এই কথাটা মাইনর একটা এরকম ভাবে বলা নাই। এই জন্য আমাদেরকে কি করতে হয়? এই দণ্ডবিধি জায়গাগুলোকে প্রাধান্য দিতে হয়। মাইনর অ্যাক্ট লেখার ক্ষেত্রে এই ধারাগুলোর সাথে বসায় দিতে হয়। এখন মাইনর অ্যাক্ট থেকে প্রশ্ন আসুক
দণ্ডবিধি থেকেই আসুক। যেমন আমরা পড়ছি খাদ্যে ভেজাল মিশানো পড়ছি না, দণ্ডবিধির কত ধারা? 272 ধারা। বিক্রি করা কত? 73। সেম কথাটাই কোথায় আছে? বিশেষ ক্ষমতা আইনে আছে, বুঝেন? বিশেষ ক্ষমতা আইনে কত? 25-এ শ টাইপের গতে আছে। এখন ধরেন প্রশ্নটা দণ্ডবিধি থেকে করে ফেললো, কারেকশনটার জায়গায় দণ্ডবিধি আইন লিখে রাখলো, এটা আমি এটা আপনাকে অনুমান করার জন্য বলতেছি। এখন আপনি এই সম্পর্কে বিশেষ ক্ষমতা আইনের 25-এ শ টাইপের গ দিয়ে আসলেন, দণ্ডবিধি 272 ধারা দিলেনই না, তাহলে কি হইতে পারে বলেন তো? সমস্যা হতে পারে না? তাহলে কিন্তু আপনার দেখবি এ তো আসল দ্বারাই দেয় নাই। আপনি হয়তো মনে করতেছেন, আমিও মনে করতেছি বিশেষ ক্ষমতাটাই আসল দ্বারা। তাহলে এই রিলেটেড জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে? পয়েন্ট আকারে চিন্তা করে দুইটা দ্বারাই বসায় দিয়ে আসতে হবে, যেটাই সঠিক হোক হোক, কোনো টেনশন নেই আল্লাহর মতে। 359, মনুষ্যহরণ দুই প্রকার। একটা হলো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, একটা হলো আইনানুগ অভিভাবকের নিকট থেকে কি হরণ? মনুষ্যহরণ। তাহলে দণ্ডবিধি আইনে 359 দ্বারাই কিসের আলোচনা? কি মনুষ্যহরণের সংজ্ঞা, অপহরণের সংজ্ঞা, নাকি মনুষ্যহরণের প্রকারভেদ? মনুষ্যহরণের প্রকারভেদ। মনুষ্যহরণ দুই রকমের, একটা হলো বাংলাদেশ থেকে, একটা হলো আইনানুগ অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 300 কত দ্বারা? 359 দ্বারা। তাহলে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ করা যায়, এটা দ্বারা কত ছিল? প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ করা যায়, দ্বারা কত? 61। পরে দুইটা সংখ্যা হয়েছিল, এই ধারার ভিতরে প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য দুইটা কথাই কিন্তু আছে। তাহলে প্রাথমিক সাক্ষ্যের সংখ্যা কত দ্বারা হয়েছিল? 62। মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা কত দ্বারা হয়েছিল? 63। ঠিক একইভাবে 359 বলতেছে মনুষ্যহরণ দুই ভাবে হয়, একটা হলো বাংলাদেশ থেকে, একটা হলো আইনানুগ অভিভাবকের নিকট থেকে। এবং বাংলাদেশ থেকে কিভাবে হয়, এটার সংজ্ঞা হলো 360। আইনানুগ অভিভাবকের নিকট থেকে কখন কিভাবে হয়, এটার সংজ্ঞা হলো দণ্ডবিধি আইনের 300 কত? 61 দ্বারা। 361 দ্বারা। 359 আলোচ্য বিষয় কি? বলেন মনুষ্যহরণ দুই প্রকার, একটা হলো বাংলাদেশ থেকে, একটা হলো আইনানুগ অভিভাবকের নিকট থেকে কি হরণ? মনুষ্যহরণ। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 359। তাহলে যদি বলে বাংলাদেশ থেকে মনুষ্যহরণের সংখ্যা কত দ্বারা, লিখবেন দণ্ডবিধি আইনের 300 কত দ্বারা? 60 দ্বারা। এখন আমি ধরেন গোলাম কিবরিয়াকে, তাকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তির পক্ষে সম্মতি দানের জন্য আইনত ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে, তাহলে আমি ধরেন এক কবির হোসেনকে বা গোলাম কিবরিয়াকে আমি এক জায়গা থেকে যাওয়ার সম্মতি দিতে পারি যে নিয়ে যান অথবা যায়েন না, তাই না? আমার অধিকার আছে। অথবা তার নিজেরই সম্মতি ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে যায় বা অপহরণ করে, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ করেছে বলে কি হবে? গণ্য হবে। দ্বারা হলো দণ্ডবিধি আইনে 300 কত 60। সহজ কথা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি ওই ব্যক্তির অনুমতি না নিয়ে ওই ব্যক্তির পক্ষে যে ক্ষমতা আছে সম্মতি দেওয়ার, সেই ব্যক্তিরও সম্মতি নিয়ে নিয়ে দেশের বাইরে নেওয়া যায়, সেই ব্যক্তি বাংলাদেশ থেকে মনুষ্যহরণ করেছে বলে কি হবে? গণ্য হবে। 359, 360। আর 361 আইনানুগ অভিভাবক। এনে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে আইনানুগ অভিভাবকের নিকট থেকে যদি আইনানুগ অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কত বছরের কম, আর নারীদের ক্ষেত্রে কত বছরের কম? তাহলে পুরুষের ক্ষেত্রে বয়স হবে 14 বছরের কম, নারীর ক্ষেত্রে 16 বছরের কম বয়স্ক কোনো নাবালক কোনো অপকৃতিস্থ ব্যক্তির তত্ত্বাবধান হইতে যদি নেওয়া যায়, তাহলে সেই ব্যক্তি আইনানুগ অভিভাবক হতে হতে অপহরণ করেছে বলে গণ্য হবে। এটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে যদি কোনো ব্যক্তি আইনানুগ অভিভাবকের নিকট থেকে, তাহলে অভিভাবক ছেলেদের জন্য কত বছর অভিভাবক? 14 বছরের নিচে হইলে অন্য কোথাও নিয়ে যেতে গেলে সম্মতি লাগবে তার বাবা মার বা অভিভাবকের। মেয়েদের ক্ষেত্রে কত বছর হইলে? 16 বছরের কম হইলে তাকে কোথাও নিয়ে যেতে গেলে তার বাবা মার কি লাগবে বা তার অভিভাবকের সম্মতি লাগবে। কিন্তু 14 বছরের কম বয়স্ক একটা ছেলে, 16 বছরের কম বয়স্ক একটা মেয়ে বা নারী যাই বলেন, তার অভিভাবকের সম্মতি না নিয়ে তাকে এক স্থান থেকে অন্য স্থানে যদি নিয়ে চলে যায়, সেটার নাম কি? আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 300 কত দ্বারা? 61 দ্বারা। এখন যদি প্রশ্ন আসে মনুষ্যহরণ কাকে বলে, তাহলে আপনারা কি লিখবেন? দেখুন মনুষ্যহরণের নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া নাই। একটা হলো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ 359, 360, আইনানুগ অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ দ্বারা হলো 361। এই দুই ধরনের মনুষ্যহরণকে একত্রে কি বলা হয়? মনুষ্যহরণ বলা হয়। দ্বারা হলো 359। দ্বারা কত? 359। যেমন সাক্ষ্য কাকে বলে কোনো সংজ্ঞা নাই, একটা হলো মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য, দুইটাকে একত্রে কি বলা হয়?
সাক্ষ্য বলা হয়। যদি মনুষ্য হরণের সংজ্ঞা আসে, তাহলে আপনাকে অবশ্যই 360 361 কথা লিখতেই হবে, নাইলে এই সংজ্ঞা হবে না। হবে সংজ্ঞা? তাহলে মনুষ্য হরণ, বাংলাদেশ থেকে মনুষ্য হরণ এবং আইনানুগ অভিভাবকের নিকট থেকে মনুষ্য হরণ, এই দুইটাকে মিলে একত্রে কি বলা হয়? দুইটাকে মিলে একত্রে বলা হয় মনুষ্য হরণ। তাহলে মনুষ্য হরণের সংজ্ঞা আসলে আমরা ধারা লিখবো 359, 60, 61, আর একটা ধারা লাগবে, এর শাস্তি হলো 363। শাস্তি কত? মনুষ্য হরণের শাস্তি হলো 359, 360 এবং 61 ধারার যে অপরাধগুলো আছে বাংলাদেশ থেকে বা আইনানুগ অভিভাবক করতে হতে, এটা শাস্তি হলো দণ্ডবিধানে 300 কত ধারা? 63 ধারা। 300 কত? 63 ধারা। দণ্ডবিধানে 362 ধারা হলো অপহরণের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? অপহরণ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে গমন করার জন্য একদম জোরপূর্বক ভাবে বাধ্য করে অথবা প্রতারণামূলক উপায়ে বাধ্য করে সেই ব্যক্তি অপহরণ করেছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বাহিরে জোরপূর্বক ভাবে, সম্মতি ব্যতীত, প্রতারণামূলক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে কি করে? নিয়ে যায় বা নিয়ে যেতে প্রলুব্ধ করে, সেই ব্যক্তি অপহরণ করেছে বলে গণ্য হবে। তাহলে ইচ্ছার বাইরে, জোরপূর্বক ভাবে বা প্রতারণামূলক ভাবে, বুঝছেন? ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে বা প্রতারণামূলক ভাবে যদি কাউকে অপহরণ করা হয় বা নিয়ে যাওয়া হয়, তাহলে সম্মতি আছে? নাই। ইচ্ছা আছে? নাই। কি আছে? প্রতারণামূলক ভাবে। তাহলে সেটা অপহরণ হিসেবে কি হবে? গণ্য হবে। ধারা হলো দণ্ডবিধি আইনের 300 কত ধারা? 362 ধারা। তাহলে এখানে সংজ্ঞার ধারা কয়টা জানেন? 4টা। 359 মনুষ্য হরণের সংজ্ঞার ধারা। হ্যাঁ, পরে কিন্তু সংজ্ঞা করা যায় ইচ্ছা করলে। আর বাংলাদেশ থেকে মনুষ্য হরণের সংজ্ঞার ধারা কত? 360। আইনানুগ অভিভাবকের নিকট থেকে সংজ্ঞার ধারা 61। এই তিন সংজ্ঞার অপরাধের শাস্তি কত ধারা? 363। 362 ধারা কিসের সংজ্ঞা? অপহরণের সংজ্ঞা। এগুলো যাই লিখবেন তাই সঠিক, খালি ধারা ঠিক থাকলেই হলো। অপহরণের সংজ্ঞা সব জায়গায় আছে। দণ্ডবিধি আছে অপহরণের সংজ্ঞা, আছে না? মানব পাচার আইনে গিয়ে আছে অপহরণের সংজ্ঞা। মানব পাচার আইনে 2 ধারায়। অপহরণের সংজ্ঞা নারী শিশু নির্যাতন দমন আইনে কত ধারা আছে? 2 ধারা আছে। দণ্ডবিধি আইনে আছে। অনেক জায়গায় এই অপহরণ শব্দটা আপনি কি করবেন? পাবেন। এই 362, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কিভাবে জোরপূর্বক ভাবে বা প্রতারণামূলক ভাবে তার ইচ্ছার বাইরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাহলে সে অপহরণ করেছে বলে গণ্য হবে। আর দণ্ডবিধির 364 দ্বারা হলো কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে, কি করার উদ্দেশ্যে? খুন করার উদ্দেশ্যে অপহরণ করে, তাহলে তার শাস্তি হলো দণ্ডবিধি আইনে 364 দ্বারা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ করে, আমরা আগের এই একটু আগের জায়গাটা কি পড়ছিলাম আপনাদের মনে আছে? অপহরণ, এই অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি একরকম পড়ছি না? মনে আছে তো? একরকম। ঠিক এই জায়গাতেও মনুষ্যহরণ এবং অপহরণ একই রকম কথা। এদের শাস্তির জায়গাগুলো কি করা দেয়া হয়েছে দেখবেন 364 দ্বারাই কি? খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ। কিসের উদ্দেশ্যে? খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ। শাস্তি হলো দণ্ডবিধানের কত দ্বারা? 364 দ্বারা। 364 এমন একটা দ্বারা যার জন্য কি দেওয়া যেতে পারে? মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এটা মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে দণ্ডবিধি আইনের। এটা 9 নম্বর দ্বারা। কয় নাম্বার? 9 নম্বর দ্বারা। তাহলে আপনি 30 সেকেন্ডে আগের 8টা স্মরণ করেন, আর এটা একটা 9টা স্মরণ করেন। সময় 30 সেকেন্ড, মিলান। 30 সেকেন্ড আঙ্গুলে গুলে মিলান যে এটার আগে 8টা মিলছে কিনা। সবই তো পরে আসছি। ওকে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মিলাইতে পারছেন, আলহামদুলিল্লাহ। যদি মিলাইতে না পারেন, তাহলে মনে করুন পরে গ্যাপ আছে, গ্যাপ হচ্ছে, এগুলো রিকভার করতে হবে, সমাধান করে ফেলতে হবে ইনশাল্লাহ, তাই না? এই বছর পরীক্ষা দিব, আগামী বছর এই সময়গুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতের এং লাগাই করবো ইনশাল্লাহ। এর আরো আগেই, আগামী বছর এর আরো অনেক আগে আপনি সাব ইন্সপেক্টর হয়ে যাবেন। এই সময়ের আরো অনেক আগে এসআই হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এই বিশ্বাস, এই ভরসা আল্লাহর প্রতি আপনার রাখতে হবে। তো কষ্ট করতেছেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? কোনো সময় নিরাশ হবেন না। কি হবেন না? নিরাশ হওয়া যাবে। আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলতেছে? কুলিয়া ইবাদিল্লাযিনা আশরাফু আলা আনফুসিকুম, পড়ছেন না? সূরা জুমারের 53 নম্বর আয়াত। ঠিক আছে? যে তোমরা আমার রহমত থেকে কোনো সময় কি হবে না। মানে কোরআন শরীফের সবচাইতে বান্দার রহমত এবং আশাব্যঞ্জক আয়াত। আমি সবসময় বলি এটা পড়বেন। সূরা আল জুমারের 53 নম্বর আয়াত, খুব সুন্দর একটা অর্থ এটার। যে আল্লাহ বলতেছে তার বান্দাদেরকে যে তোমরা কোনো সময় কি হবে না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না।
নিরাশ হবে না, আল্লাহ বলতেছে নিরাশ হবে না তোমরা। তার মানে কি, সুযোগ আমাদের জন্য সবসময় কি আছে। হ্যাঁ। আচ্ছা, পুলিশ প্রবিধানের সরি দণ্ডবিধি আইনের দ্বারা হলো 364 ক, যদি কোনো ব্যক্তি তাহলে আগের আটটা কি, 121, 132, 194, 302, 303, 305, 307, 326 ক, আর হলো 9 নম্বর 364 ক। 10 বছরের কম বয়স্ক শিশুকে, হ্যাঁ, খুন করার উদ্দেশ্যে, গুরুতর জখম করার উদ্দেশ্যে, অথবা তার সাথে কোনো অবৈধ সঙ্গমের উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে অপহরণ বা হরণ করে কি উদ্দেশ্যে, খুন করার, গুরুতর আঘাত করার, অথবা দাসত্ব করার, অথবা কামনা লালসার অভিপ্রায়ে যদি কেউ এটা করে, তাহলে তার শাস্তি কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। তাহলে 364 কিসের উদ্দেশ্যে অপহরণের শাস্তি, খুন করার উদ্দেশ্যে, খ। অনেকে কিন্তু বৃত্ত ভরাট করে ফেলবে যে হ্যাঁ, এটা শুধু খুন না, খুন করার উদ্দেশ্যে, গুরুতর আঘাত করার উদ্দেশ্যে, তাকে সার্ভিচিউট বা দাসত্ব করার উদ্দেশ্যে, অথবা কাম লালসা পূর্ণ করার অভিপ্রায়ে। এখানে তার কি হইতে পারে, তাহলে 10 বছরের কম বয়স্ক একটা মেয়েকে কেউ কি হলো অপহরণ করে নিয়ে গেল, উদ্দেশ্য কি, দর্শন করবে, দর্শন করবে, করে নাই, তার জন্য কিন্তু মৃত্যুদণ্ড, নারী শিশু লাগবে না, কোথায় হয়ে যাবে, দণ্ডবিধি আইনে হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে 10 বছরের কম বয়স্ক একটা শিশুকে দর্শন করবে বলতে উঠাই নিয়ে চলে গেছে, অপহরণ করছে, দর্শন করে নাই, এটার জন্য মৃত্যুদণ্ড আছে কিনা, এটার জন্যই তার মৃত্যুদণ্ড দেওয়া যায়। গুরুতর জখমের জন্য হতে পারে, কামল আলসার অভিপ্রায় হতে পারে, সবগুলোর জন্য মৃত্যুদণ্ড হইতে পারে। দণ্ডবিধি আইনে 364 শর্টাইপেন কত দ্বারা, ক দ্বারা। কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে, আচ্ছা, কষ্ট হোক, বলেন জি হচ্ছে, কষ্ট হইলে তো ভালো, একটু কষ্ট হইলে ভালো। আচ্ছা, দণ্ডবিধি আইনের 300, আল্লাহর কাছে চাইবেন যে আমার তকদিরে যদি তুমি এই র্যাঙ্ক লেগে না থাকো, এটা সব আগে বলবেন যে এটা আমার জন্য যেন মঙ্গলময় হয়, যদি এটা আমার জন্য আল্লাহ মঙ্গল খর, বা আমার জন্য যদি এই র্যাঙ্কটা কল্যাণময় না হয়ে থাকে, তাহলে এটা কল্যাণকর করে দাও আমার জন্য, এটা তুমি আমার জন্য করো। তাই না, আল্লাহর কাছে চাইবেন যে আমার তকদিরে যদি লেখা না থাকে তুমি দাও। তো তকদিরে লেখা না থাকলে কিন্তু হয় না। তকদির আপনাকে অবশ্যই কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তাই না? তাহলে ইমানের যে 7টা বিশ্বাস, এই 7টা বিশ্বাসের ভিতরে একটা অন্যতম বিশ্বাস কি, তকদিরের প্রতি বিশ্বাস। তাই না? 7টা বিশ্বাস জানেন তো, সবগুলা জানেন না? পারেন না এগুলো, এগুলো পড়তে হবে কিন্তু, এগুলো কিন্তু জানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল খাদরি গায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ মৃত্যুর পরেও যে পুনরুজ্জীবিত করবেন আপনাকে, এটাও কি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর তকদিরের প্রতি আপনাকে কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এখানে 7টা বিষয় আছে, আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাব সমূহের উপর, আল্লাহর রাসূলের উপর, তকদিরের উপর, তাই না, মৃত্যুর পরে পুনর্জন্মের উপর, এই বিষয়গুলোর প্রতি আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি পড়াশোনা করলেই আমার পদোন্নতি হবে, এটা হয়েই যাবে, এরকম যেন মনের ভিতরে চলে না আসে, যে আল্লাহ যদি আমার তকদিরে লেখে থাকে, তাহলে আমি পরিশ্রম করলে কি হব, সফল হবো ইনশাল্লাহ, ঠিক আছে। তবে আবার আল্লাহ পাক এরকম ইঙ্গিত দিছে যে তোমরা তকদিরের উপর কি করবা না, তকদিরের উপরে, তকদিরকে বিশ্বাস করবা, কিন্তু এটার উপর ভরসা করে বসে থাকবা না, যে তোমার তকদির, আল্লাহ বলে দিছে কিন্তু, কোরআনের আয়াতে বলছে আল্লাহ যে তোমার তকদিরে আছে তুমি সাব ইন্সপেক্টর হবে, ইন্সপেক্টর হবো, পরীক্ষায় অংশগ্রহণই করলা না, সম্ভব, পরীক্ষায় কোনোদিনও যান নাই। হ্যাঁ, আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু নর্মাল এভাবে হবে না। আপনাকে কি করতে হবে, তকদিরের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, কিন্তু এটার উপর আপনি নিজে শুধু ভরসা করে বসে থাকবেন হবে না, আপনাকে এই লাইনে কি করতে হবে, মেহনত করতে হবে, অবশ্যই শ্রম দিতে হবে। পাখিরও রিজিক রাখছে, কিন্তু পাখি কিন্তু সকালবেলায় ঘর থেকে কি করে, সবার আগে কিন্তু ঘর ছেড়ে দেয় পাখি, বের হয়ে যায় কিন্তু, সবার আগে কি হয়ে যায়, বের হয়ে যায় কিন্তু। পুলিশ দণ্ডবিধি আইনের 365 ধারা, 365, 68 আমরা একসাথে পড়বো। একটা ধারা মনে আছে আপনাদের, গোপনে অবরোধ করে রাখার শাস্তি। কি অবরোধ, গোপনে যদি কাউকে অবরোধ করে রাখে তার শাস্তি কত ধারা, গোপনে আটক বা অবরোধ, দণ্ডবিধি আইনের 346 ধারা, 300 কত, 46 ধারা। দণ্ডবিধি আইনের 365 থেকে আমরা পড়ব, কোনো ব্যক্তিকে গোপন ভাবে বা অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে অপহরণ করা। তাহলে আমি মুর্শেদকে কি করব, গোপন ভাবে অবরোধ করব, মানে তাকে গুম করে ফেলবো, এই জন্য আমি তাকে কি করতেছি, অপহরণ করে ফেলছি।
তাহলে আমার এখানে কয়টা শাস্তি হলো বলেন তো? দণ্ডবিধির 365 ধারায় কয়টা অপরাধ সংগঠিত হইলো? বুঝে শুনে উত্তর দেন। শরীফুল মুর্শেদকে গোপনে অবরোধ রাখার জন্য বা গোপনে আটক রাখার জন্য অপহরণ করছে। এখানে কয়টা অপরাধ হয়েছে বলেন? অপরাধ কয়টা হয়েছে? এই জায়গাটা যদি বুঝেন, এইভাবে যদি বুঝেন, তাহলে দণ্ডবিধি আইনে আপনি সহজ হবে। শরীফুল মুর্শেদকে গোপনে অবরোধ রাখার জন্য, গোপনে অবরোধ রাখার জন্য বা গোপনে আটক রাখার জন্য কি করছে? অপহরণ করছে। তাহলে আমার অপরাধের নাম হলো কি? একটা। অপরাধের নাম হলো অপহরণ। অপরাধের নাম কি? অপহরণ। এখন শরীফুল মুর্শেদকে গোপনে আটক বা অবরোধ রাখার জন্য কি করছে? অপহরণ করছে এবং তাকে অবরোধ করেও ফেলছে। তাহলে আমার অপরাধ কয়টা হয়েছে? দুইটা। কি কি? একটা হলো অবরোধের জন্য 46, অপহরণের জন্য কত? 65। আর যখন দুইটা অপরাধ একসাথে সংগঠিত হবে, তখন একটা ধারা দিতে হবে 368। তখন একটা ধারার সাথে ব্যবহার করতে হবে কত? এটা। যখন দুইটা অপরাধ একসাথে হয়ে যাবে, তখন ধারা 368 আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। যদি কোনো প্রশ্নে দেখেন 46 ধারার অপরাধটা হয়ে গেছে, 65 ধারার অপরাধটা সংগঠিত হয়ে গেছে, অর্থাৎ 65 তো অপহরণ করে ফেলছে, 46 অবরোধ করে ফেলছে, তখন ওই দুইটা ধারার পাশাপাশি একটা ধারা আপনাকে লিখতে হবে। ধারা কত? 368। কেন লিখতে হবে? 368-তে গিয়ে দেখবেন বলা আছে কি, অপহৃত বা প্রতারণাপূর্বক হরণকৃত ব্যক্তিকে অবৈধভাবে গোপন বা অবরোধ। তাহলে তাকে হরণ করলাম মুর্শেদকে, এবং গোপনভাবে কি করলাম? অবরোধও করলাম। তাহলে দুইটা প্রসেস কিন্তু আমার একসাথে হয়ে গেছে। এই জন্য এই ধারার ভিতরে কিন্তু আমার কোনো শাস্তির বিধান নাই। দণ্ডবিধির ভাষ্য মতে 346 আর 65-কে যখন একত্রেতে শাস্তি প্রদান করতে হবে, তখন 368 দ্বারা চার্জে অটোমেটিকলি শব্দ চলে আসবে এবং এটার ব্যাখ্যা দিতে হবে। তাহলে নর্মাল প্রশ্নের উত্তর দেন। শরীফুল সত্যজিৎকে কি করছে? গোপনে অবরোধ রাখছে। ধারা কত? গোপনে অবরোধ করে রাখছে। ধারা কত? 46। সত্যজিৎকে গোপনে অবরোধ রাখার জন্য সে অপহরণ করে নিয়ে আসছে। ধারা কত? অপহরণ করে ফেললাম, তাহলে অপহরণের জন্য ধারা হলো কত? 65। দুইটা কাজই সংগঠিত হয়ে গেছে, তাহলে এটার সাথে আমি একটা ধারা বসাই দিব কত? 368। বুঝাতে পারছি বিষয়টা? এইভাবে লিখবেন এই জায়গাটা, যদি প্রশ্ন আসে আর কি। আচ্ছা, দণ্ডবিধি আইনের 365 পরে হলো ধারা 366, কোন নারীকে বিবাহ ইত্যাদি বাধ্য করার জন্য অপহরণ বা হরণ করা। হ্যাঁ, দেখতে তো বর্তমানে আমাদের দেশে ঘটনা, বিবাহ ইত্যাদি বাধ্য করার জন্য কি করা? অপহরণ করা, বা কোনো নারীকে বিবাহে বাধ্য করার জন্য বা তার সাথে যৌন সঙ্গম করার জন্য ইত্যাদির জন্য কি করছে? হরণ করছে বা অপহরণ করছে। তাহলে এই অপহরণটা কিসের জন্য? তার জোর করে বিয়ে করে ফেলবে অথবা তার সাথে শারীরিক সম্পর্ক করবে, এই মর্মে অপহরণ। এটা হলো 366। আর এই নারীটা যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 400 কত? 98 দ্বারা। যদি বিবাহিত নারীর জন্য এই অপরাধটা করে, বিবাহিত নারীকে ফুসলায় নেওয়া যায়, তার সাথে যৌন সঙ্গম বা বিবাহ করার জন্য অপহরণ করে, নারীটা যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তার শাস্তি 498। আর যদি বিবাহিত ছাড়া অন্য ক্ষেত্রে হয়ে থাকে, কারণ এখানে 498 বলা আছে, আর এখানে হলো কি, কোনো প্রতারণামূলক ভাবে তাকে হরণ বা অপহরণ, এর শাস্তি হলো দণ্ডবিধি আইনে 300 কত দ্বারা? 66 দ্বারা। 300 কত? 66 দ্বারা। 366 ক দ্বারা অল্প বয়স্ক বালিকা। কত বয়স্ক? অপ্রাপ্ত বয়স্ক, যার বয়স 18 বছরের কম, এরকম কোনো বালিকা কি করা? সংগ্রহ করা। কিসের জন্য? হয়তো পতিতাবৃত্তির উদ্দেশ্যে, কোনো বেআইনি বা অবৈধ কাজের উদ্দেশ্যে। ঠিক আছে? তাহলে 18 বছরের কম বয়স্ক বালিকাকে যদি কেউ সংগ্রহ করে, তাহলে তার শাস্তি 366 টাইপেন ক। আবার 21 বছরের কম বয়স্ক বালিকাকে পতিতাবৃত্তির উদ্দেশ্যে, এগুলো মানব পাচারে হুবহু পাবেন, যদি বিদেশ থেকে কেউ দেশে নিয়ে আসে আমদানি করে, তাহলে তার শাস্তি 366 খ দ্বারা। ক দ্বারা? খ দ্বারা। তাহলে প্রশ্ন আসতে পারে, দণ্ডবিধি আইনে অল্প বয়স্ক বালিকা সংগ্রহ করার শাস্তি সম্পর্কে বলা আছে অবৈধ উদ্দেশ্যে বা পতিতাবৃত্তির উদ্দেশ্যে কত বছরের কম? 18 বছরের কম। আবার বিদেশ থেকে পতিতাবৃত্তির উদ্দেশ্যে দণ্ডবিধি আইনে কোনো ব্যক্তি যদি আমদানি করে, তাহলে তার শাস্তি সম্পর্কে বলা আছে কত বছরের কম বয়স্ক বালিকার জন্য বলা আছে? 21 বছরের কম বয়স্ক বালিকার জন্য। তাহলে এগুলো আমরা এককালে হেডিং পড়ব, বাস, ভিতরে দেখার দরকারই নাই। তাহলে পতিতাবৃত্তির উদ্দেশ্যে বা কোনো অবৈধ কাজের উদ্দেশ্যে 18 বছরের কম বয়স্ক বালিকাকে সংগ্রহ করার শাস্তি 366 ক। আমদানি করার শাস্তি হলো 366 খ দ্বারা। 366 ক দ্বারা? খ দ্বারা। আর দণ্ডবিধি আইনের 367, কোনো ব্যক্তিকে গুরুতর জখম করার জন্য অথবা দাসত্বাধীন করার জন্য, দাস দাসী হিসেবে পরিণত করার জন্য যদি তাকে অপহরণ করা হয়, তাহলে সেই ব্যক্তির শাস্তি
দণ্ডবিধি আইনে 300 কত ধারা, কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত অথবা দাসত্বাধীন করার উদ্দেশ্যে অপহরণ বা হরণ। একটা বিষয় লক্ষ্য করেন, এখানে যাই পড়তেছি, দাসত্বাধীন করা, আঘাত করা, দর্শন করার, এগুলো সব হলো উদ্দেশ্য। ফাইনালি কাজটা কি হচ্ছে? কাজটা কিন্তু হচ্ছে অপহরণ বা হরণ করা। বুঝতে পারছি? মূল অপরাধটার নাম কি হচ্ছে? হরণ, অপহরণ বা প্রলুব্ধকরণ, যে অপরাধটা, এই অপরাধটা কিন্তু সংগঠিত হচ্ছে। তাহলে আমি সুলাইমানকে কি করবো? আঘাত করব। আমার টার্গেট কি? আঘাত। আমার দলবল পাঠাই দিছি, 20 জনকে পাঠাই দিছি, ওরা উঠাই নিয়ে আসো, ওরা আঘাত করবো। তাকে যে উঠাই নিয়ে আসছি, তাহলে আমার এটা অপহরণের শাস্তি হওয়ার কথা ছিল। কিন্তু নর্মাল অপহরণের জায়গা না দেখে কিসে থাকবে? আমার উদ্দেশ্য হলো তাকে আঘাত করার জন্য অপহরণ করা হয়েছে। তাহলে দ্বারা চলে আসবে কোথায়? 367-তে। বুঝতে পারছি দ্বারা কোথায় চলে আসবে? 367-তে চলে আসবে। এই জন্য আমি বলছি যে দণ্ডবিধির প্রশ্ন দেখার ক্ষেত্রে, অন্য ফৌজদারির প্রশ্ন লেখার ক্ষেত্রে তো চিন্তা করবেনই, সবাই প্রশ্ন লেখার ক্ষেত্রে চিন্তা করবেন, কিন্তু দণ্ডবিধি লেখার আগে 7 বার চিন্তা করবেন। দণ্ডবিধির প্রশ্ন বোর্ড পরীক্ষার হলে যখন লেখা শুরু করবেন, 7 বার চিন্তা না করে দ্বারা বসাবেন না। বুঝাইতে পারছি? দেখবেন প্রশ্নের ভিতরেই এমন এক কথা বলে দিছে, দ্বারা কিন্তু আর এক জায়গায় চলে গেছে। আর লাস্টের অংশ পর্যন্ত পড়বেন, প্রথম শুধু মানে ধরুন 3 লাইনের প্রশ্ন হয়েছে, 2 লাইন পরেই বুঝে ফেলছেন, লাস্ট পর্যন্ত আপনি জানি নাই, এরকমটাও করা যাবে না। টোটাল প্রশ্নটা ভালোভাবে 2-3 বার সময় নিয়ে পড়তে হবে। বলবেন এত সময় কই? টোটাল সময়টা আপনাকে লেখার জন্য দেয় না, বুঝার জন্য একটা সময় বরাদ্দ আছে। কিন্তু প্রশ্নই যদি না বুঝেন, খালি লিখতেই থাকেন, তাহলে সারাদিনই লিখবেন, কিন্তু আসল জায়গা মতো লিখতে পারবেন না। এই জন্য প্রশ্ন বুঝে উত্তর দিলে অল্প সময় পরীক্ষা শেষ হবে। যদি প্রশ্ন বুঝে উত্তর দেন, তাহলে অল্প সময় কি হবে? আমি আজকে সময় আগামী ক্লাসে আপনাদের 5 নম্বর পরীক্ষার নিয়ে আলোচনা করব। আজকে হয় নাই, একটা প্রশ্ন লিখছিলাম আপনাদের, এখতিয়ার এলাকার বাইরে, হ্যাঁ, পুলিশ অফিসার দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকরকরণ, ছিল না প্রশ্নটা? ছিল। আমি কিন্তু 5 নম্বর পরীক্ষাতে আপনারা অনেক লোকে অংশগ্রহণ করছেন, আমি প্রত্যেকটা খাতার ভিতরে চেষ্টা করছি, কাউকে লিখে দিছি, কাউকে বয়স দিছি, কার কি সমস্যা। 1-2টা খাতা হয়তো এরকম মিসিং হয়ে যেতে পারে, 1-2টা খাতা এরকম মিসিং হইতে পারে যে খাতাটা ওপেন করছি, একটা ফোন চলে আসছে, পরে হয়তো মেসেজটা সিন হয়ে গেছে, চলে গেছে। এরকম 2, 4, 5টা খাতা হইতে পারে। এছাড়া প্রত্যেকটা খাতার ভিতরেই লিখিত পরীক্ষার পাশের কার কি লেখার সমস্যা, কোন ধরনের কি করতে হবে, যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, বলে দিছি। অবশ্যই এই রুলস গুলো কি করবেন? ফলো করবেন, ঠিক আছে? যদি এরকমটা কারো হয়ে থাকে যে না, 5 নম্বর পরীক্ষাতে আপনি আমার কাছে খাতা পাঠাইছেন, কিন্তু আপনাকে বয়সে দেই নাই, খাতার ভুল ত্রুটিগুলো লিখে দেই নাই, তাহলে সেই খাতাটা আবার পাঠাবেন, আমি এটা আবার বলে দিব দেখে, ঠিক আছে? এরকম হয়ে যেতে পারে, মানে হয়তো সিন করছি, হয়তো একটা ফোন চলে আসছে বা বিভিন্ন ভাবে খাতাটা আবার এ হয়ে গেছে, দিও না এটা এখন। আচ্ছা, দণ্ডবিধি আইনের এখন কিন্তু প্রচুর পরীক্ষা হবে, কোন পরীক্ষার রেজাল্ট পাবেন, কোনগুলো আমি ক্লাসে সমাধান করে দেবো। আপনার টার্গেট কি? আপনার টার্গেট হলো হাত শক্তিশালী করা। এখন প্রচুর পরীক্ষা দিতে হবে এই টাইমগুলোর ভিতরে, কন্টিনিউ পরীক্ষার প্রশ্ন পাইতে থাকবেন আর পরীক্ষা দিতে থাকবেন। আপনি এটা অপেক্ষা করবেন না যে আমার রেজাল্টটা কবে পাইতেছেন। আপনার কাজ হচ্ছে, আজকে প্রশ্ন দিচ্ছেন আপনাদের একটা, হ্যাঁ, আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন পাওয়ার সাথে সাথে সব কাজ শেষ করার আগে পরীক্ষা দিয়ে দেওয়া, এটা হলো সর্বপ্রথম কাজ। অর্থাৎ পড়াশোনার চাইতে সবকিছুর চাইতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আপনাকে পরীক্ষাটাকে। তখন আপনি এই ফলাফল সুন্দরভাবে পাবেন, তাহলে আপনার এটা সার্থক হবে এটা। কারণ আইন জানলেন, খাতায় উপস্থাপন করতে পারলেন না, নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকে এরকমটা করতেছেন, আমি দেখলাম যে এই যে ধারাগুলো লিখছেন, ধারাগুলো লেখার পরে 2টা আন্ডারলাইন করতেছেন, ভালো। এরপরে যে প্যারার অংশটা লিখবেন, এটা সেম একটা নিচে নিচে বসে, একটু জায়গা রাখলেন না। আপনাকে মিনিমাম 5টা প্রশ্নের জন্য আপনাকে চেষ্টা করবেন সর্বোত্তভাবে, যাদের লেখা বড় বা স্পেস ডেসাপ দেন তারা 15 পৃষ্ঠার বেশি হবে, যেন কোনোভাবেই উদাহরণ ব্যাখ্যা সংবিলিত মিলে 5টা প্রশ্নের যেন কোনোভাবেই 15 পৃষ্ঠার নিচে না নামে। তো কি করবেন? লেখা ছোট, লেখার ফন্ট বড় করবেন। যাদের খাতার ভিতরে একদম চাপায় চাপায় লিখতেছেন, প্রত্যেকটা দ্বারা নিচে দেওয়ার পরে পরের প্যারাটা 3টা লাইন লিখতে যতটুকু জায়গা লাগে, 4টা লাইন লিখতে এরকম একটা টেপ দিয়া পরবর্তী জায়গায় লেখা শুরু করেন। দেখবেন আপনার 12 পৃষ্ঠার জায়গায় এমনিতে স্পেসের কারণে 15 পৃষ্ঠা হয়ে যাবে। এন একটা 10 নম্বরের প্রশ্ন আপনি 1.5 পৃষ্ঠা লিখে ফেলছেন, 1.5 পৃষ্ঠার ভিতরে 10 নম্বরের ভিতরে পুরো 10 নম্বর 8 নম্বর দেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে? এই জন্য উদাহরণ বা ব্যাখ্যা ইত্যাদির মাধ্যমে বা এই কথাগুলোকে একটু গুছায় লিখে একটু বড় করতে হবে। অপ্রয়োজনীয় না, ধরেন প্রয়োজনীয় দ্বারা 27 দ্বারাতে সাক্ষ্য আইনে 10 নম্বরের প্রশ্ন চলে আইছে, তাহলে 27 দ্বারা লিখবেন, 27 দ্বারের উদাহরণ দিবেন, 27 দ্বারের কি করবেন, ব্যাখ্যা দিবেন। 27 দ্বারাটা কখন আবার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এই কথাগুলো 27 দ্বারা কিন্তু আলোচনা করে গভীরভাবে বুঝাই দিতে হবে। তাহলে পৃষ্ঠা মিনিমাম আপনাকে 2টা লিখতে হবে। ধরুন শুধু একটা দ্বারা 10 নম্বরের প্রশ্ন হলো, তারপরও মিনিমাম 2 পৃষ্ঠা লিখতে হবে। এরকম প্রশ্ন যদি একটা ছোট হয়, দেখবেন এমন বড় প্রশ্ন হয়ে গেছে যেগুলো আবার আপনাকে কি করতে হবে, আবার 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা হয়ে যাবে এক প্রশ্ন। এই বছর 24 সালের 25 সালে যারা কনস্টেবল থেকে এসআই পদে পরীক্ষা দিয়েছেন, 25 সালে
আর 24 সালে যারা এএসসি থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছে দেখবেন, আমি আবার বলতেছি, 2024 সালে যারা এএসসি থেকে এসআই পরীক্ষা দিয়েছেন আর 2025 সালে যারা কনস্টেবল থেকে এসআই পরীক্ষা দিয়েছেন, এই দুইটা প্রশ্নের ভিতরে সর্বোচ্চ ভালো করছে যারা পরীক্ষা দেওয়ার আগেই প্রচুর পরিমাণ পরীক্ষা আগে দিয়ে আসছে তারা। কারণ এত লেখার মতো ব্যবস্থা ছিল। আপনি দেখেন আজকে ক্লাস শেষ করে আমার গাইডের পিছনে দেওয়া আছে যে 2025 সালে কনস্টেবল থেকে এসআই পরীক্ষার প্রশ্নের ভিতরে কত পরিমাণ লেখার দরকার ছিল। তাহলে আপনি আইন জেনে কি করবেন যদি লিখতেই না পারেন? এত পরিমাণ লেখা লিখতে হয়েছে এখানে। এখন আপনাকে এটাও জানতে হবে যে প্রচুর লিখতে হবে এরকম না। প্রশ্ন বড় হয়ে গেলে কিভাবে আমাকে শর্ট ভার্সনে, কিভাবে আমাকে উত্তরগুলো ছোট করে ফেলতে হবে, এই নিয়মটাও কিন্তু জানতে হবে। কারণ দেখতেছে, আমি দেখলাম যে এই বছর কনস্টেবল থেকে এসআই পরীক্ষার একটা প্রশ্ন নাম্বার মনে 5 নাম্বার ছিল, গ্রেপ্তারের পদ্ধতি এবং আইনগত অধিকার, টোটালটা নিয়ে প্রশ্ন নাম্বার ছিল 5। তাহলে আপনি কি, এটা তো নর্মাল লিখতে গেলে 5-6 পৃষ্ঠার লেখা। তাহলে এর ভিতরে আপনাকে কি করতে হবে, কিভাবে সংক্ষিপ্ত করে 2 পৃষ্ঠা এটা আনা যায়, এই টেকনিক আপনাকে কি করতে হবে, জানা থাকতে হবে। আর এগুলো কিভাবে জানবেন? পরীক্ষাগুলোতে অংশগ্রহণের ভিত্তিতেই আস্তে আস্তে এই বিষয়গুলো আপনাদের এখন ধারণার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। আমরা কত পর্যন্ত আসছিলাম? দণ্ডবিদ্যা আইনে 300 কত, 68, 368 পর্যন্ত। তাহলে 68 পর্যন্ত আসলে আর যাবো না, চাপ হবে সত্যিকার অর্থে যেটা। কারণ 20টার উপরে দ্বারা হয়ে গেছে অলরেডি আমাদের এখানে। 349 থেকে যদি পড়া হয়ে থাকে, 20টার উপরে দ্বারা অলরেডি হয়ে গেছে আমাদের এই জায়গায়। দণ্ডবিধি 349, বল প্রয়োগের সংজ্ঞা, গতিশীল, গতিরোধ বা গতি পরিবর্তন করা। 350 ষোলো থেকে শেষ করে রিভিশনতে যাওয়া যায় কিনা। অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা 350, যদি কোনো ব্যক্তি এমন অঙ্গভঙ্গি করে যার দ্বারা অপর কোনো ব্যক্তির মনে ভীতির সঞ্চার হয় তবে সেটাকে বলা হয় আক্রমণ। 351, অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি, দণ্ডবিধি আইনের 352 ধারা। সরকারি কর্মচারীর প্রতি বল প্রয়োগ আক্রমণ। 53, নারীর শালীনতাহানির অভিপ্রায়ে আক্রমণ বল প্রয়োগ। 354, অপমান করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ। 355, বাহিত বা পরিহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে বল প্রয়োগ বা আক্রমণ। 56, কাউকে অবরোধ করার উদ্দেশ্যে, কাউকে আটক বা অবরোধ করার উদ্দেশ্যে বল প্রয়োগ বা আক্রমণ। 57, উত্তেজনাবশত অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। 358, মনুষ্যহরণ 2 প্রকার, বাংলাদেশ থেকে, আইনানুগ অভিভাবকের নিকট থেকে। ধারা হলো 359, বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তির সম্মতি বা তার পক্ষে কোনো ব্যক্তির সম্মতি না নিয়ে চলে যায় তাহলে সেটা বাংলাদেশ থেকে মনুষ্যহরণ। 360, আইনানুগ অভিভাবকের নিকট থেকে হলে 14 বছরের কম বয়স্ক ছেলে, 16 বছরের কম বয়স্ক মেয়ের অভিভাবকের সম্মতি না নিয়ে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বা হরণ করে, তাহলে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধি 361, মনুষ্যহরণ বাংলাদেশ থেকে এবং আইনানুগ অভিভাবকের থেকে মনুষ্যহরণের শাস্তি। 363, 362, অপহরণের সংজ্ঞা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক বা প্রতারণামূলক উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি অপহরণ করেছে বলে গণ্য হবে। 362, খুন করার উদ্দেশ্যে অপহরণ। 364, দণ্ডবিধানে 364 ক, 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে খুন, গুরুতর জখম, দাসত্ব অথবা তাকে কামলালসার অভিপ্রায়ে যদি অপহরণ করে বা হরণ করে, তার শাস্তি দণ্ডবিধানে 364 ক দ্বারা। 365, কোনো ব্যক্তিকে গোপনে অবরোধ রাখার জন্য অপহরণ করা, দণ্ডবিধি আইনের 366 দ্বারা। 366 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো কোনো নারীকে বিবাহিত করার উদ্দেশ্যে, হ্যাঁ, কোনো নারীকে বিবাহ বা বিবাহ করতে বাধ্য করার উদ্দেশ্যে হরণ করা বা অপহরণ করার শাস্তি। 366, 18 বছরের কম বয়স্ক বালিকাকে পতিতাবৃত্তির উদ্দেশ্যে সংগ্রহকরণ। 366 ক, 366 ক তো হলো 21 বছরের কম বয়স্ক বালিকাকে কি করণ, আমদানিকরণ, হুম, বিদেশ থেকে দেশে কি করা, নিয়ে আসা। 367, কাউকে দাসত্বহীন করার জন্য বা গুরুতর আঘাত করার জন্য অপহরণ। 368, গোপনে অবরোধ এবং অপহরণ, দুইটা কাজ যদি একসাথে হয়ে যায় সেক্ষেত্রে 24টা ধারা হয়েছে। এই অধ্যায় শেষ করতে গেলে বড় হয়ে যাবে আসলে, সামনে অনেকগুলো ধারা রয়ে গেছে, এটা হবে না। ঠিক আছে, আগামী ক্লাসে তাইলে হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।